দেখছি পরীক্ষার নিট ফল কিন্তু জিরো। কেন বলো তো? কারণ পরীক্ষাগুলো দিচ্ছ তোমরা সেই ঠিকঠাক পড়াশোনা তোমাদের হচ্ছে না, বুঝতে পারছো তো? সে সবাই যেটা জানে তোমরাও সেটা জানো, তাহলে সবাইয়ের সাথে পার্থক্যটা করবে কিভাবে? আমি তো সেটাই ভাবছি। কারণ বেসিক জিনিস সবাই জানে, এখন বর্তমান এমন সিচুয়েশন, এত বই বেরিয়েছে যে বেসিক জিনিসগুলো সবাই জানে। ঠিক আছে, যেগুলো আগে একটু জানা একটু কঠিন হতো আর কি, কিন্তু এখন এত অ্যাভেলেবেল 11-12 এর বইয়ে, 9-10 এর বইয়ে, যে বেসিক জিনিসগুলো সবাই জানছে। সুতরাং বেসিক জিনিসগুলো আমি জানি তোমরা জানো, কিন্তু যে যখনই কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়ে দিচ্ছি বা কোশ্চেন একটু লেন্দি হচ্ছে, তখনই তোমরা কি করছো? আনসার ভুল করছো। তার মানে কি? তার মানে তোমাদের কনসেপ্টটা ঠিকঠাক নেই আর কি, প্রত্যেকটা টপিকেই। ঠিক আছে, আমি তো বা প্রত্যেকটা ইউনিট আমি বলতে পারি, কারণ আমি দেখছি তো প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন যখনই একটু ঘুরিয়ে আসছে, ডাইরেক্ট কোশ্চেন না থাকছে, তখনই কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এরকম করলে তো চলবে না, না? এরকম করলে হবে না। আমি বারবার বলছি, পড়ো, পড়াশোনা করো একবারে, ধারণাগুলো জলের মতো স্পষ্ট রাখো, নাহলে কিন্তু অসুবিধা আছে। আমি এটাও বলবো না যে সব কটা পড়ে নাও, সব জিনিস পড়ে নাও, ঠিক আছে, কিন্তু যতটুকু জানা দরকার ততটুকু জানো। আমি বারবার বলি পেডিমেন্ট, পেডিপ্লেন, ঠিক আছে, বিগ ব্যাং থিওরি, তারপরে হচ্ছে গিয়ে অ্যালবেডো, এগুলো পরীক্ষাতে আসবে না, আসলেও এগুলো সবাই জানে। ঠিক আছে, হ্যালদেন হাং, গ্র্যাভিটি স্লোপ, এগুলো সবাই আজকাল জানে, এক্সামিনারও জানে। দেখছো তো এখন কোশ্চেন প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে কি রকম, আজ থেকে 10 বছর আগে কি রকম কোশ্চেন হতো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবে, এখন বর্তমানে কি রকম পরীক্ষা হচ্ছে। কোশ্চেন অনেক লেন্দি, এখনকার সময়ে কোশ্চেন অনেক লেন্দি হচ্ছে। কোর যে কনসেপ্ট গুলো আছে সেই কোর কনসেপ্ট গুলো থেকে কোশ্চেন আসছে। টিচিং জবের ক্ষেত্রেও কিন্তু এরকমই তোমাদের হবে। সুতরাং এখনো বলছি, এখনো সময় আছে। কারণ পরীক্ষা কবে হবে তার ঠিক ঠিকানা নেই। আমি এটা তোমাদেরকে আশ্বস্ত করব না বলে যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, পরীক্ষা সরকার যদি চায় তাহলে 1 মাসের মধ্যেও নিতে পারে, নাহলে সেটাকে 1 বছরও করতে পারে, 2 বছরও ডিলে করতে পারে। ডিপেন্ড, টোটালি ডিপেন্ড অন গভর্নমেন্ট। এবার আমি বলবো না আমার সোর্স আছে, আমি এখান থেকে খবর পেয়েছি, এগুলো ফালতু, এগুলো ভুয়ো কথা। ঠিক আছে, যতক্ষণ না মেন জায়গা থেকে কলকাঠি নাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরীক্ষাই হবে না। সে এসএসসি হোক, সে মাদ্রাসা হোক, যে কোনো পরীক্ষা, প্রাইমারি হোক, কোনো পরীক্ষাই হবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু তোমাকে রেডি থাকতে হবে সব সময়ের জন্য, যে যদি 1 মাসের ভেতর পরীক্ষা হয় আমি যেন রেডি থাকি, 2 মাসের ভেতর পরীক্ষা হয় যেন রেডি থাকি। তার মানে এই নয় যে আমি বলবো শুধুমাত্র টিচিং জবটার জন্যই তোমরা এনগেজ থাকো। সামগ্রিক যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আছে, যেমন ফুড এসআই আছে, তারপরে ক্লার্কশিপের এক্সাম আছে, এগুলোর জন্য কিন্তু তোমরা প্রিপেয়ার হতে পারো। কারণ এখন পশ্চিমবঙ্গে শিক্ষকতার জবটা একটা অনিশ্চিত জবে পরিণত হয়েছে। মানে তুমি যদি এটার জন্য ওয়েট করো, তোমাকে সারা জীবনও ওয়েট করতে হতে পারে। ঠিক আছে, সুতরাং এবারে তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কোনটাকে নেবে। আমার মতে আমি হলে কি করতাম, যে একটা সময় ধরে আমি সাবজেক্ট পড়তাম, আর একটা সময় ধরে কম্পিটিশন যে সমস্ত পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষাগুলো, সেগুলোর প্রিপারেশন করতাম আমি। তো আমার মনে হয় তোমরা সেটাই করবে, এটুকু বিশ্বাস আছে তোমাদের উপর। আরেকটা কথা বলে রাখি যে সময়টাকে একটু ভাগ করে নাও। ঠিক আছে, যে আমি যারা শুধুমাত্র টিচিং জবের জন্য, মানে শুধুমাত্র যে টিচিং জব যাদের লক্ষ্য আর কি, ঠিক আছে, তাদের বলবো যে তাহলে তোমরা সব সময় ভূগোল বই পড়ো, তার সাথে কটা কয়েক টিউশন পড়াও। ঠিক আছে, এবং যাদের বলবো যে আমাদের এটা সরকারি চাকরি করতে হবে, তাদেরকে বলবো যে হচ্ছে কি তোমরা কি করবে, যে ভূগোলটা সন্ধেবেলা করলে কি সকালবেলা করলে, বাকি সময়টা ম্যাথ করলে, ইংলিশ করলে, ঠিক আছে, বা বাকি যে সমস্ত জিকে জিআই ফিআই যেগুলো আছে সেগুলো করলে, মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো করলে কিন্তু। ঠিক আছে, আমি কখনোই তোমাদেরকে মিথ্যা বলে আশ্বস্ত করব না যে পরীক্ষা হবে, পড়ো, পরীক্ষা হবে, কখন হবে আমিও গ্যারান্টি দিতে পারবো না যে কখন পরীক্ষা হবে। ঠিক আছে, তবে একটা কথা আরো পরিষ্কার করে তোমাদের বলতে চাই, যে ভূগোলের প্রতি তোমাদের, যে ভূগোল সাবজেক্টের প্রতি তোমাদের যে ডেপথ, সেটা অনেকটাই কম আছে, গুটি কয়েকজনকে বাদ দিয়ে। ঠিক আছে, তারা অলরেডি পড়াশোনা করছে, অনেকদিন ধরে পড়ছে। তো সেই কনসেপ্টটা বাড়াতে হবে।
ঠিক আছে, সেই কনসেপ্ট না বাড়ালে কনসেপচুয়াল যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলোর আনসার কিন্তু তোমরা করতে পারবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক, তপতি আমাকে একটা লিস্ট পাঠিয়েছিল যে টেকটনিক মরফোলজির এই বিষয়গুলো যদি আলোচনা করে দেওয়া হয় তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি দেখো টেকটনিক মরফোলজি যদি কোশ্চেন ঘোরাই, এগুলোর থেকে তো কোশ্চেন ঘোরাই নর্মালি। ঠিক আছে, জিও টেকটনিক মরফোলজি, ক্লাইমেটোলজি, ঠিক আছে, ওশিনোগ্রাফি, এগুলোর থেকে টাফ কোশ্চেন হতে পারে। ঠিক আছে, অনেক কোর কনসেপ্ট তো, অনেক ভাস্ট আর কি। তো যাই হোক, তাহলে আমরা শুরু করব আজকে। প্রথমে ও পাঠিয়েছিল জিওলজিক্যাল টাইম স্কেল। ঠিক আছে, জিওলজিক্যাল টাইম স্কেল তোমরা কিন্তু হেডিং করে নেবে। জিওলজিক্যাল টাইম স্কেল, দেখো এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি বলে দিচ্ছি। দেখো, জিওলজিক্যাল টাইম স্কেল থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আমি আগে সেগুলো আলোচনা করি, তারপর আমি ভেতরে ঢুকবো। প্রথমেই তোমাদেরকে বলি যে এখান থেকে আসতে পারে যে সমস্ত আমাদের পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, মেন মেন ঘটনা, যেমন হচ্ছে গিয়ে কখন জীবনের মানে অস্তিত্ব আর কি এসছে, জীবন অস্তিত্বে এসছে, বা কখন সপুষ্পক উদ্ভিদের সৃষ্টি হয়েছে, বা কখন ম্যামেলস এর সৃষ্টি হয়েছে, বা কখন রেপটাইলস এর সৃষ্টি হয়েছে, বা কখন মাছের সৃষ্টি হয়েছে। এগুলো এগুলো হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। বিভিন্ন ধরনের যে সমস্ত ইনসিডেন্ট গুলো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড মানে আমাদের যখন পৃথিবী আর কি বসবাস উপযোগী হয় তখন থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে, সেই সমস্ত ঘটনাগুলো থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। কখন গ্লেসিয়েশন হয়েছে, কখন হিমযুগ ছিল, ঠিক আছে, বা কখন মাস এক্সটিনশন হয়েছে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আসতে পারে। এটা একটা গেল। দ্বিতীয়ত আসতে পারে যে সমস্ত, ধরো আছে যেমন কি কি আছে, যেমন সুপার এওন আছে, এওন আছে, এরা আছে, পিরিয়ড আছে, অ্যাপোচ আছে, এগুলোকে কি করতে পারে, এগুলোকে সিকুয়েন্সিয়াল অর্ডারে তোমাদেরকে সাজায় দিতে পারে, যে কোনগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাও, বা কোনটা প্রধান ভাগ, সেই প্রধান ভাগের কতগুলি উপবিভাগ আছে সেই উপবিভাগগুলিকে সাজাও। যেমন আমি কথায় কথা বলছি, যেমন আমি এগুলো আসছি পরে, যেমন টার্সিয়ারি পিরিয়ডের যে সমস্ত অ্যাপোচ গুলো আছে, যেমন পেলিওসিন আছে, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন আছে, এগুলোকে তোমাদের বলবে যে সময় অনুক্রমে সাজাও। এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে। ঠিক আছে, আবার বলতে পারে যে টার্সিয়ারি সময়ের কোন একটা ঘটনা উল্লেখ করে দিল, যে আমাদের হিমালয় কোন যুগের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, টার্সিয়ারির কোন উপযুগের সৃষ্টি হয়েছে, তখন এই বিষয়গুলোকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল পুরো ভাস্টে আমরা যাব না, যেগুলোর থেকে কোশ্চেন আসবে মেন মেন আমাদের যে সমস্ত ইনসিডেন্ট গুলো আমাদের পৃথিবীতে হয়েছে সেই সমস্ত ইনসিডেন্ট গুলো আমরা পড়বো, একটা ছকের আকারে পড়বো। ঠিক আছে, ছকটা আমি তোমাদেরকে পরে পিডিএফ এ পাঠিয়ে দেবো, তোমরা ওটা চাইলে প্রিন্ট আউট বের করে নিতে পারো। ঠিক আছে, এইবারে দেখো, জিওলজিক্যাল টাইম স্কেলের ইনসিডেন্টে যাওয়ার আগে, ঠিক আছে, আমাদেরকে জানতে হবে যে এই যে ভূতাত্ত্বিক যে সময়টা, সেই সময়টা কখন থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি জিওলজিক্যাল টাইম স্কেল কি ইলাবোরেট করে, জিওলজিক্যাল টাইম স্কেল ইলাবোরেট করে আমাদের যে বিগ ব্যাং যখন হয়েছে আর কি। আমরা জানি যখন বিগ ব্যাং হয়েছে, বিগ ব্যাং এর আগে কোনো সময় ছিল না, কোনো স্পেস ছিল না, কোনো ম্যাটার ছিল না, কোনো কিছুই অস্তিত্বে ছিল না। যখন বিগ ব্যাং হয় তখন থেকেই কিন্তু সময়ের অস্তিত্ব হয়েছে। এবারে সেই বিগ ব্যাং থেকে আমাদের পৃথিবীর সৃষ্টি একটা অনেক দীর্ঘকালীন প্রক্রিয়া। বিগ ব্যাং সৃষ্টি হয়েছে, তারপরে অনেক তোমার হচ্ছে নক্ষত্রের সৃষ্টি হয়েছে, নক্ষত্রের পর নীহারিকার সৃষ্টি হয়েছে, বা গ্যালাক্সির সৃষ্টি হয়েছে, সেই গ্যালাক্সির মধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন তারার মৃত্যু হয়েছে, সেই তারার মৃত্যু থেকে বিভিন্ন আহ আহ তোমার মহাজাগতিক পদার্থের সৃষ্টি হয়েছে, সেই মহাজাগতিক পদার্থগুলোর থেকে বিভিন্ন সেলেস্টিয়াল ম্যাটার বা আমাদের যে গ্রহ নক্ষত্র এই সমস্তগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা যদি এন্টায়ার জিওলজিক্যাল টাইম স্কেলটা দেখি, তাহলে আমাদের শুরু কোথা থেকে হচ্ছে না, আমাদের শুরু শুরু হচ্ছে গিয়ে তোমার বিগ ব্যাং থেকে। এবারে বিগ ব্যাং থেকে আমরা বেশ খানিকটা সময় বাদ দিয়ে দেব। আমাদের বিগ ব্যাং কত, 13.7 বিলিয়ন ইয়ার্স এগো, মানে আজ থেকে 1300 তোমার হচ্ছে গিয়ে, ওটাকে যদি আমরা বলি 13,700 মিলিয়ন, মিলিয়নে যদি আমি বলি 13,700 মিলিয়ন বছর আগে আমাদের বিগ ব্যাং সৃষ্টি হয়। বিগ ব্যাং তোমরা সবাই জানো যে দুম করে একটা কিছু ফুটে যায়, ঠিক আছে, এটা তো যেরকম বলছি তো সেরকম নয়। ঠিক আছে, সেই বিগ ব্যাং থেকে তোমার হচ্ছে কি যতদিন না পর্যন্ত আমাদের পৃথিবীর সৃষ্টি হয় ততদিন পর্যন্ত সময়টাকে আমরা একটা ছোট আকারে দেখাবো। তো সেটা আমরা যখন চার্টে দেখাবো তখন সেটা দেখবো। তার আগে আমাদের এই যে টোটাল এন্টায়ার যে জিওলজিক্যাল যে টাইম স্কেল, সেই টাইম স্কেলের যে প্রধান ভাগ, ঠিক আছে, প্রধান ভাগ হচ্ছে গিয়ে চারটে। কি কি?
তাহলে আমি এখানে লিখি জিওলজিক্যাল টাইম স্কেলের হচ্ছে গিয়ে প্রধান 4টি ভাগ। ঠিক আছে, কি বলছি, জিওলজিক্যাল টাইম স্কেলকে আমরা প্রধান 4টি ভাগে ভাগ করছি। কি কি 4টি ভাগ দেখো, প্রধান 4টি ভাগ কি, সেই 4টি ভাগের আবার বিভিন্ন এরা আছে, পিরিয়ড আছে, যতক্ষণ না দেখাবো তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাহলে আমি কি করছি, আমরা আমরা আরেকটু সহজভাবে বলতে পারি যে এওন হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে তোমাদেরকে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করি। যদি আমরা ক্রমান্বয়ে যুগগুলিকে সাজাই, বিভিন্ন পর্যায়গুলিকে সাজাই বড় থেকে ছোট সময়ানুক্রমে, তাহলে কি হবে না, প্রথমেই থাকবে, এটা লিখে রাখবে সুপার ইয়ন, আমি ক্যাপিটালে লিখছি সুপার এয়ন, সুপার এয়ন। ঠিক আছে, সুপার এয়নের পর কি আছে, সুপার এয়নের পর আছে এয়ন, এয়নস আছে, এয়নস এর পর কি আছে, এওয়েন্স এর পর আছে তোমার হচ্ছে গিয়ে এরা, তারপরে কি আছে, তারপরে পিরিয়ড, এগুলো ভাগগুলো আর কি। তারপরে কি আছে, তারপরে আছে অ্যাপোজ। প্রোনাউন্সিয়েশন গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, আমার ক্ষেত্রেও কিন্তু প্রোনাউন্সিয়েশন একটু অন্যরকম হতে পারে, এটা তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। তাহলে আমরা সুপার যে এওন আছে সেটি একটি মেন বড় আমরা বলতে পারি সময়। তারপরে সুপার ইয়ন থেকে ছোট কে আছে ইয়ন, এর থেকে ছোট কে আছে, এর থেকে ছোট আছে এরা, এরার থেকে ছোট কি হয়, এরার থেকে ছোট হয় পিরিয়ড, পিরিয়ডের থেকে ছোট কি হয়, পিরিয়ডের থেকে ছোট হয় অ্যাপোজ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সটা তোমরা করে নিতে পারো। প্রথমে থাকবে সুপার ইয়ন, তারপরে কি সুপার ইয়নের পর থাকবে এয়ন, তারপর থাকবে এরা, পিরিয়ড এবং অ্যাপোজ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এটা অনেক সময় এটা সিকোয়েন্সে সাজাতে দিয়ে দেয় পরীক্ষাতে, যে প্রধান যে জিওলজিক্যাল যে আমাদের ভূতাত্ত্বিক যে সময় সারণী আছে সেই সময় সারণীকে সাজাও। ঠিক আছে, এখন এই যে সুপার এওন আমরা বলবো, সুপার এওন হচ্ছে গিয়ে একটা সুপার এওন আছে, সেটা হচ্ছে গিয়ে কি প্রি ক্যাম্ব্রিয়ান, এটাকে সুপার এওনের কিন্তু পর্যায়ে ফেলা হয়। কি হচ্ছে, এই যে প্রি ক্যাম্ব্রিয়ান মানে ক্যাম্ব্রিয়ানের আগে, ঠিক আছে, এটাকে আমরা বলছি সুপার এওন। এখন প্রি ক্যাম্ব্রিয়ান থেকে কিছু এওনসের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, প্রি ক্যাম্ব্রিয়ান থেকে কিসের সৃষ্টি হয়েছে, প্রি ক্যাম্ব্রিয়ান থেকে সৃষ্টি হয়েছে কিছু এওনসের। এওনস কোনগুলো, এওনস কোনগুলো, আরেকটা জিনিস মনে রাখবে, প্রি ক্যাম্ব্রিয়ানের আগে কিন্তু কোনো সুপার এওন নেই, এটা মাথায় রাখবে। কিন্তু প্রি ক্যাম্ব্রিয়ানের পরে মানে কি, এটা আগে, প্রি ক্যাম্ব্রিয়ানের পরে কিন্তু কোনো সুপার এওন নেই। তাহলে সুপার এওনের পরিমাণ কোনটি আছে, একটি। প্রি ক্যাম্ব্রিয়ান যে সুপার এওন আছে এটা হচ্ছে সুপার এওন, এটা আমি লিখে দিচ্ছি সুপার এওন। ঠিক আছে, তারপরে আমরা চার্টে যাব, চার্ট যতক্ষণ না করবো তোমরা কিন্তু বুঝতে পারবে না, তাও আমি এখানে বোঝানোর একটু চেষ্টা করছি। সুপার এওন, তাহলে সুপার এওন কোনটাকে বলছি, সুপার এওন আমরা বলছি প্রি ক্যাম্ব্রিয়ানকে। ঠিক আছে, এখন এই যে সুপার এওন প্রি ক্যাম্ব্রিয়ান, এই প্রি ক্যাম্ব্রিয়ানকে আমরা কি মেনলি হচ্ছে গিয়ে তোমার 3টে ভাগে ভাগ করি। তাহলে সুপার এওনের কি আছে, প্রি ক্যাম্ব্রিয়ান যেটা আছে সেটাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। সেই 3টে ভাগ কি কি, সেই 3টে ভাগ আমি যদি লিখি, তাহলে আমি যদি আচ্ছা আমি যদি লিখি 1 2 3, তাহলে আমি 3 থেকে লিখি। 3 থেকে আছে হার্ডিন, তারপরে আছে আর্কিয়ান, তোমরা আর্কিয়ান নিশ্চয়ই শুনেছো, আর্কিয়ান যুগের, ঠিক আছে, আর্কিয়ান। এন্ড দেন আছে প্রোটেরোজোইক, প্রোটেরোজোইক। তাহলে মনে রাখবে এই 3টে হচ্ছে গিয়ে কিসে পড়ছে, এই 3টে হচ্ছে এওনেসে পড়ছে, এই তিনটে এওনসে পড়ছে। আরো একটি এওনসের ভাগ আছে, যদি আমরা উপরের দিকে যাই, সেই উপরের দিকে থাকবে কি ফেনারোজোইক। আমাদের বেশিরভাগ যে সমস্ত যুগগুলো আছে সেই যুগগুলো হচ্ছে এই যে ফেনারোজোইক যেটা আছে, এই ফেনারোজোইকেরই কিন্তু ভাগ। ঠিক আছে, ফেনারোজোইক, এখানেই আছে ক্যাম্ব্রিয়ান। কারণ কেন বলা হচ্ছে ক্যাম্ব্রিয়ান, মানে ক্যাম্ব্রিয়ান এখানে বলা হচ্ছে এই কারণে যে ফেনারোজোইকের প্রথম ভাগটা আছে ক্যাম্ব্রিয়ান, সেই জন্য এই 3টেকে বলা হয় প্রি ক্যাম্ব্রিয়ান, মানে ক্যাম্ব্রিয়ানের আগের। ঠিক আছে, আমরা জিওলজিক্যাল টাইম স্কেল কোনখান থেকে পড়ি, আমরা প্রথম থেকে পড়ি কি আমরা পিছন থেকে পড়ি, কারণ সৃষ্টি থেকে পড়ি।
তাই তো সৃষ্টি থেকে কি হয়ে এসছে সেটা আমরা জানার চেষ্টা করছি, তার মানে কি আমরা পিছন থেকে পড়ছি। তার আমি এখানটা আরেকবার বলছি যে আমাদের সুপার এওন আছে একটি, সেটি হচ্ছে প্রিক্যাম্ব্রিয়ান। এই প্রিক্যাম্ব্রিয়ান যে সুপার এওন আছে সেই সুপার এওনের তিনটি আছে এওন এই প্রিক্যাম্ব্রিয়ানের কিন্তু, ঠিক আছে। তাহলে তিনটি কি কি, একটি হচ্ছে প্রোটেরোজোয়িক, একটি আর্কিয়ান, একটি হার্ডিন। হার্ডিন মানে হচ্ছে কি এটা সব থেকে পুরনো, তার থেকে নতুন এটা, তার থেকে নতুন হচ্ছে এটা, ঠিক আছে। এগুলো হচ্ছে এওন। এই ফেনারোজোয়িকও হচ্ছে গিয়ে এওন। এখন ফেনারোজোয়িকের ভাগগুলো আমরা সবাই জানি কি আছে, তিনটে ভাগ আছে। কি কি আছে, কি কি আছে? একটা আছে পেলিওজোয়িক আছে, আমরা সবাই জানি কি আছে, পেলিওজোয়িক একটা ভাগ আছে। তারপরে কি আছে, মেসোজোয়িক। এগুলো যখন আমরা চলে যাচ্ছি তখন সেগুলো কিসের দিকে চলে যাচ্ছি, এরার দিকে চলে যাচ্ছি। মেসোজোয়িক এন্ড লাস্ট আছে কি তোমার কি সেনোজোয়িক বা কাইনোজোয়িক এর বলা হয়। তাহলে দেখো কি হলো ব্যাপারটা, এই ফেনারোজোয়িকটাই আমাদের হচ্ছে গিয়ে পৃথিবীর যে বিবর্তনের যে ইতিহাস বা বিভিন্ন ইনসিডেন্ট, সেই ইনসিডেন্ট এই ফেনারোজোয়িক যে এওন, সেই ফেনারোজোয়িক এওনের মধ্যে ইনক্লুড আছে। ফেনারোজোয়িক এওনকে আবার কিছু কিসে ভাগ করা হচ্ছে, এরাতে ভাগ করা হচ্ছে। ফেনারোজোয়িক কি কিসে, কিছু এরাতে ভাগ করা হচ্ছে। এই এরাগুলোকে আবার কিছু কিছু পিরিয়ডে ভাগ করা হয়, তাই তো। কিছু কিছু পিরিয়ডে ভাগ করা হয়। পিরিয়ড কোনগুলো, কোয়াটারনারি, টার্সিয়ারি, ক্রিটেসিয়াস, জুরাসিক। যেমন মেসোজোয়িকের আছে যেমন ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, ঠিক আছে, এগুলোকে ভাগ করা হয়। তাহলে আমরা প্রথমে কি পড়ছি, সুপার ইয়ন। তারপরে এটা এটা কিসে চলে আসলো, এওনে চলে আসলো। এওন থেকে কি চলে আসলো, এওন থেকে চলে আসলো এরা। এরা থেকে আবার কি যাবে, এগুলো যখন ভাগ হবে তখন পিরিয়ড যাবে। পিরিয়ডের আবার যখন ভাগ হবে তখন সেগুলো কিসে যাবে, তখন সেগুলো যাবে অ্যাপোচের দিকে যাবে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা দেখো, সুপার ইয়ন, এওন, তারপরে এওনের ভাগ হচ্ছে, এওনের যেহেতু এগুলোর ভাগ নেই সেই জন্য আমরা প্রধান ভাগ হচ্ছে গিয়ে ফেনারোজোয়িক। ফেনারোজোয়িককে যদি আমরা ভাগ করি তিনটে মেন এরা হয়, পেলিজোয়িক, মেসোজোয়িক, কাইনোজোয়িক বা সেনোজোয়িক বা নব্য এরা বলা হয়। এখন এই পেলিওজোয়িক, মেসোজোয়িক এবং হচ্ছে কাইনোজোয়িক বা সেনোজোয়িকের আবার অ্যাপোচ হয়, ঠিক আছে, সরি পিরিয়ড হয়। পিরিয়ড গুলো কি কি, যেমন তোমরা পড়েছো ক্যাম্বিয়ান, ওডোবেসিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, এইসব জিনিস, ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, এগুলো আসছে যখন গ্রাফে আসবো, ঠিক আছে। তোমরা আপাতত জেনে রাখো যে ভাগটা কিভাবে হচ্ছে। তারপরে কি যে টার্সিয়ারি, কোয়াটারনারি। এবার টার্সিয়ারির ভাগ আছে, কোয়াটারনারির ভাগ আছে, অনেক সময় কার্বনিফেরাসেরও ভাগ কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি তাহলে কি হবে, এইভাবে দেখো, এখানে যদি আমরা লিখি যে সুপার এওন, সুপার এওন হলো আমি একটা একটা লিখে দেখাচ্ছি, একটা লিখে দেখাচ্ছি, ক্যাম্ব্রিয়ান। তারপরে আছে এওন, এই এটার থেকে কি আসলো, এওন। এওনের কি কি আছে, প্রি ক্যাম্ব্রিয়ানের আছে কি প্রোটেরোজোয়িক, দুইয়ে আছে কি আর্কিয়ান, এন্ড তিনে আছে কি হার্ডিন। এই যে এটা হবে, ঠিক আছে, এটা স্পেলিং এ ভুল আছে, লিখেছিলাম HADEAN, হার্ডিন, উচ্চারণ হার্ডিন, HADEAN, হার্ডিন। তাহলে এওন গেল। এখন এগুলোর কোনো ভাগ নেই, ঠিক আছে। আমি যদি এখানে তোমাদেরকে অ্যাজ ফর এক্সাম্পল দেখাই তাহলে এখানে কি থাকবে, আরেকটি, এগুলো এওন, ঠিক আছে। ফেনারোজোয়িক, যদিও এরকমটা দেখানো উচিত নয় তাও তোমাদেরকে দেখাচ্ছি। ফেনারোজোয়িক এটা উপরের দিকে হয়, ফেনারোজোয়িক একটি এওন। এই ফেনারোজোয়িক এওনের তিনটি ভাগ আমি বললাম, তার মধ্যে আমি একটা ভাগ তোমাদেরকে দেখাচ্ছি, বা ধরো সেনোজোয়িকটা দেখাচ্ছি। তাহলে সেনোজোয়িক বা কাইনোজোয়িক, কাইনোজোয়িক বা সেনোজোয়িক যেটা বলতে পারো, সেনোজোয়িক। এটা কি হলো, সেনোজোয়িকটা যেই হয়ে গেল সেটা কি, সেটা এরাতে চলে আসলো, এরা চলে আসলো। এরপরে সেনোজোয়িকের কি আছে, সেনোজোয়িকের আমরা আমরা জানি দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে, একটা হচ্ছে তোমার কোয়াটারনারি, আরেকটা কি আছে, আরেকটা আছে টার্সিয়ারি, টার্সিয়ারি আছে। তাহলে এটা কি চলে আসলো, এরার থেকে এটা কি চলে আসলো, এটা এরার থেকে চলে আসলো এটা পিরিয়ড, ঠিক আছে, এটা থেকে পিরিয়ড। এবারে পিরিয়ড থেকে কি হবে, পিরিয়ড থেকে এদেরও ভাগ আছে। পিরিয়ড থেকে আমি যদি কোয়াটারনারি দেখাই, এরও ভাগ আছে টার্সিয়ারির। কোয়াটারনারিটা আমি দেখাচ্ছি অ্যাজ পর তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে কোয়াটারনারি যদি আমরা ভাগ করি আমরা জানি দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে,
একটা হচ্ছে প্লিস্টোসিন সময় জন্য, যেটা হিমযুগ এই সময় ছিল। আরেকটা আছে কি হোলোসিন। হোলোসিন, তাহলে এটা কি হলো, এটা অ্যাপোচ হয়ে গেল। তাহলে ক্রমান্বয়ে ভাগটা কিভাবে হলো দেখো, ক্রমান্বয়ে ভাগটা কি হলো, তাহলে আমি যদি এটা এক করি, সুপার এওন হচ্ছে 1, এওন হচ্ছে 2, এরা হচ্ছে 3, পিরিয়ড হচ্ছে 4, আর অ্যাপোচ হচ্ছে 5। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার মেন ভাগ, সুপার এওন, এওন, এরা, পিরিয়ড, অ্যাপোচ, ভাগগুলো কিন্তু এইভাবে কিন্তু ক্রমান্বয়ে হবে। এখন প্রত্যেকটার কিন্তু ভাগ থাকবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে জিওলজিক্যাল টাইম স্কেলের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা হবে এইভাবে, সুপারিয়ন, এওন, এরা, পিরিয়ড এবং অ্যাপোচ, ঠিক আছে। প্রত্যেকটি যখন আলাদা আলাদা ভাগ থাকবে, যুগগুলোকে এই এরাটাকে যখন আমরা আবার ভাগ করে দিই তখন সেটা পিরিয়ড হয়ে যায়, পিরিয়ডকে যখন আমরা ভাগ করি তখন সেটা অ্যাপোচ হয়, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে আমি লিখেছি প্রিকেম্ব্রিয়ানের প্রোটেরজোইক, আর্কিয়ান এবং হার্ডিন, এদের মধ্যে যদি বলা হয় সব থেকে পুরনো যুগ কোনটা, সব থেকে পুরনো যুগ হবে হার্ডিন, তারপরে হবে আর্কিয়ান, তারপরে হচ্ছে গিয়ে প্রোটেরোজোইক। তার মানে হচ্ছে কি, এই যে যুগগুলো, হার্ডিন আমরা কখন থেকে ধরছি, যখন আমাদের যে পৃথিবীর যে সৃষ্টি হলো, হার্ডিন এই সময়তেই, প্রিক্যাম্বিয়ানের এই সময়তেই আমাদের পৃথিবীর সৃষ্টি হয় আর কি। সেই জন্য আমরা কিছু কিছু মাউন্টেনকে আমরা প্রিক্যাম্বিয়ান মাউন্টেন বলি, সেই সময়তেই সৃষ্টি হয়েছিল, পৃথিবীর সৃষ্টির সময়, যেমন আরাবল্লী প্রিক্যাম্বিয়ান মাউন্টেন, ঠিক আছে। এগুলো কি হয়েছিল, এগুলো অনেক প্রাচীন বা পৃথিবীর সৃষ্টির সময় সৃষ্টি হয়ে, পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল তখন সেই সমস্ত মাউন্টেন গুলো সৃষ্টি হয়েছিল বলে তাদেরকে প্রিক্যাম্বিয়ান বলা হয়, বা সেই সময় সৃষ্টি হয়েছিল। তার মানে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল কোনখান থেকে শুরু করছি, হার্ডিন থেকে। কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেল আমার শুরু হয়ে গেছে কোথা থেকে, জিওলজিক্যাল টাইম স্কেল আমার শুরু হয়ে গেছে অলরেডি বিগ ব্যাং থেকে। তাহলে এই যে প্রিক্যাম্বিয়ানের আগেও আমার কিন্তু 3টে সময়কাল আছে, সেই 3টে সময়কালকে আমরা কোনো পর্যায়ে ফেলবো না। কি বলছি আবার ব্যাপারটা দেখো, এই যে টোটাল আমরা এতক্ষণ পড়লাম হার্ডিন থেকে, এটা হার্ডিন, এটা তো এইভাবে উপর দিকে উঠবে সময়টা, তাহলে এখানে পৃথিবীর সৃষ্টি হয়েছে হার্ডিনের সময়। তাহলে আমরা ধরছি হার্ডিনের সময় থেকে আমাদের যে জিওলজিক্যাল, যেহেতু পৃথিবীর বিভিন্ন ইনসিডেন্ট গুলো আমরা বা বিভিন্ন ঘটনাগুলো দেখবো, সেই জন্য আমরা ধরবো কোনখান থেকে, হার্ডিন থেকে। কিন্তু এর আগেও তো সময় ছিল, সময় অস্তিত্বে কখন এসছে, সময় অস্তিত্বে এসছে বিগ ব্যাং থেকে। তাহলে আমরা এখানে ধরতে পারি, আরো 3টে এখানে বসাতে পারি, একটা হচ্ছে বিগ ব্যাং, এটা প্রথম, তারপরে আছে সুপারনোভা, সুপারনোভা, তারপরে আছে কি অরিজিন অফ স্টার, এই 3টে, বিগ ব্যাং, এই 3টে, এই 3টেও কিন্তু আমরা, এই 3টে যে সময় আছে, সেই 3টে সময় হচ্ছে কি আমরা জিওলজিক্যাল যে টাইম স্কেল আছে, সেই জিওলজিক্যাল টাইম স্কেলে কিন্তু বসাবো। তাহলে বিগ ব্যাং যে আছে, বিগ ব্যাং এর সময়তেই আমাদের সমস্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু সৃষ্টি হয়েছিল। এটা কত, এটা 13.7 বিলিয়ন, বা এটা যদি মিলিয়নে লিখবে, অনেক সময় মিলিয়নে তোমাদেরকে পরীক্ষাতে দেয়, সুতরাং মিলিয়নেই লিখবে, 13,700 মিলিয়ন বছর। এরপরে কি হয়, এরপরের আমি আর ঘটনাতে যাচ্ছি না, এরপরে কি আছে, সুপারনোভা আছে। সুপারনোভা হচ্ছে কি 12,000 মিলিয়ন করবে, এবং এটা 5,000 মিলিয়ন, অরিজিন অফ স্টার। কারণ এই যে স্টারগুলো সৃষ্টি হচ্ছে, এই স্টারগুলোর মৃত্যুর ফলে তাদের যে অবশিষ্ট অংশ পদার্থ থাকবে, সেই পদার্থ থেকেই বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রে কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে। এইবারে আমরা আসবো কিন্তু চার্টে, এই চার্টটা কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে এই তিনটে মনে রাখবে, এই 3টে কিন্তু আমি চার্টে কিন্তু এবারে দেখো অ্যাড করব, ঠিক আছে। আমার কাছে খালি চার্ট আছে, এই দেখো আমি একটা খালি চার্ট তোমাদের বোঝানোর জন্য করে নিয়েছি, যে ভাগগুলো দেখেছো, ঠিক আছে। জিওলজিক্যাল টাইম স্কেল বলে লিখে রেখেছি, প্রত্যেকটাই খালি আছে, আমি কিন্তু বসাইনি, আমি কিন্তু একটা একটা করে বসিয়ে আসবো। সুতরাং আমরা জিওলজিক্যাল টাইম স্কেল যখন পড়ি, কোনখান থেকে পড়ি, আমরা পিছনের দিক থেকে পড়ি। তার মানে হচ্ছে কি বর্তমান সময় থেকে পিছন, বা পিছনের থেকে যখন থেকে বিগ ব্যাং হয়েছে, সেই বিগ ব্যাং থেকে আজ অব্দি যেগুলো পড়ছি, সেগুলোই হচ্ছে গিয়ে বিভিন্ন ইভেন্ট গুলো যখন আমরা পড়বো, সেটাকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল বলে থাকি। এইবারে
এখানে আরেকটা কলাম বাড়ানো যেত, যে কলামটাতে শুধুমাত্র ইয়ার গুলো থাকতো, যে আজ থেকে কত মিলিয়ন বছর আগে। আমি কিন্তু সেই কলামটা করিনি, আমি করিনি এই কারণে, কারণ সেই সময়গুলো থেকে কিন্তু সেইভাবে কোশ্চেন দেয় না। ঠিক আছে, দুই একটা ছাড়া, যে হিমালয়ের কখন সৃষ্টি হয়েছিল বা ডেকান ট্র্যাপ কখন সৃষ্টি হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো বাদে কিন্তু সেইভাবে কিন্তু কোশ্চেন আসে না বলে আমি একটা কলাম বাদ দিয়েছি। ঠিক আছে, এবারে দেখো, এই যে প্রথমে প্রথমে তাহলে আমাদেরকে কি করতে হবে না, প্রথমে আমাদেরকে লিখতে হবে যে সময়গুলো, আমরা যে লিখতে হবে যে কি কি সময়গুলো। তাহলে আমি কি কি বলেছিলাম, যে সুপার এওন আছে, কিন্তু এখানে আমরা সুপার এওনটা দেখাবো না। ঠিক আছে, সুপার এওনটা দেখাবো না, কারণ সুপার এওন আমরা জানি সুপার এওন একটাই ছিল। ঠিক আছে, তোমরা চাইলে পাশে এখানে দেখো আমি দেখাচ্ছি, এখানে সুপার এওন বলে এই সময়টাকে সুপার এওন বলে লিখে দিতে পারো। আমি আসছি পরপর। তাহলে আমাদের যে কলাম গুলো আছে, সেই কলামে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে লিখতে হবে এওন ভাগ। ঠিক আছে, এওন, এওনস। ঠিক আছে, পরেরটাতে আমরা কি, পরেরটাতে আছে এরা। তারপরে কি আছে, তারপরে আছে কি পিরিয়ড। তারপরে কি আছে, তারপরে থাকবে এপোচ। এখানে এখানে কি লিখবে, এখানে যে লাস্টে যে কলামটা আছে সেখানে লিখবে মেজর ইভেন্ট। তাহলে দেখো, মেজর ইভেন্টস হয়ে গেল। তাহলে আমরা প্রথম থেকে পড়বো না, আমরা কোথা থেকে পড়বো, আমরা পড়বো শেষ থেকে। তাহলে আমরা এই টেবিলটার একবারে লাস্টে চলে আসবো। দেখো, লাস্টে চলে এসেছি, হয়েছে, লাস্ট থেকে আমরা পড়বো। তাহলে লাস্টে আমি দেখো তিনটে ঘর আছে। আমি কি বলেছি, যখন আমি চার্টে দেখাবো তখন আমার যখন ইউনিভার্স সৃষ্টি হয়েছে বা যখন বিগ ব্যাং হয়েছে তখন থেকে আমি কিন্তু দেখাবো, তাহলে আমার জিওলজিক্যাল টাইম স্কেল কমপ্লিট হবে, তাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে লাস্ট একবারে এই যে রোটা দেখতে পাচ্ছ এইখানটাই, ঠিক আছে, আমি কি বলেছি আবার, এই তিনটে কিন্তু কোনো এওন নেই, এওন নয় কিন্তু, এই যে এওন আমি লিখেছি এখানে, এই যে এওন, এটা এই কলামটাতে পড়ছে, এটা কিন্তু এওন নয়, জাস্ট আমরা এটাতে অ্যাড করেছি বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে লাস্ট সব থেকে পুরনো কোন আছে, কোন সময়টা সব থেকে পুরনো, যখন বিগ ব্যাং হয়েছে, কারণ বিগ ব্যাং এর পর থেকে তো সময় শুরু হয়। তাহলে আমরা এখানে লিখবো বিগ ব্যাং, এই যে এটা, এই কলামটাতে লিখবো বিগ ব্যাং, বিগ ব্যাং হয়েছে, বিগ ব্যাং লিখলাম। বিগ ব্যাং লেখার পর মাঝখানে তোমরা এখানটাতে টাইমটা লিখে দিতে পারো, যে কত থেকে কত হয়েছে। তার আগে বিগ ব্যাং এর পরে কি হয়েছে, বিগ ব্যাং এর পরে হচ্ছে সুপারনোভা। সুপারনোভা কখন হয়, যখন একটা তারার মৃত্যু হয়, সেই মৃত্যুটাকে কি বলা হয়, সুপারনোভা বলা হয়। বিগ ব্যাং এর পর কি হয়েছিল, সুপারনোভা হয়েছিল, লিখবে এটা সুপারনোভা। সুপারনোভার পর কি হয়েছিল, মানে এটা অনবরত বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ইউনিভার্সাল ট্রুথ, যে হচ্ছে গিয়ে মৃত্যু হয় আবার সৃষ্টি হয়, মৃত্যু হয় মানে কোনো জিনিস ধ্বংস হয় আবার সৃষ্টি হয়, মানে যে জিনিসটা ধ্বংস হচ্ছে সেটা থেকেই আবার নতুন জিনিস সৃষ্টি হয়। ঠিক আছে, এটা ইউনিভার্সের নিয়ম। তাহলে সুপারনোভা মানে একটা তারা যখন ধ্বংস হয়ে গেল বা মৃত্যু হয়ে গেল, সেই তারার অবশিষ্টাংশ থেকে, গ্রেভিটেশনাল ফোর্স এমনই একটা জিনিস, সেই অবশিষ্টাংশগুলো থেকে আবার কিন্তু নক্ষত্রের জন্ম হয়। তার মানে সুপারনোভার পরে কি হয়, অরিজিন অফ স্টার। তাহলে আমরা এখানে লিখতে পারি অরিজিন অফ স্টার, অরিজিন অফ স্টার। এইবারে এই সময়কালটাকে কি আমরা যদি বেঁধে দিই যে কত থেকে কত, তাহলে আমরা এখানে লিখতে পারি যে, এটা অন্য কালি ব্যবহার করি তাহলে সুবিধা হবে। দেখো, তাহলে এটা হবে 5000, কারণ এটা যদি তোমরা পিডিএফ নিতে চাও আমি এটা পরে পাঠিয়ে দেবো। 5000 থেকে 5000 মিলিয়ন, টোটাল সময়কালটা মিলিয়ন থেকে কত হয়েছে, 5000 মিলিয়ন থেকে 13,700 মিলিয়ন বছর পর্যন্ত, আজ থেকে আর কি, মিলিয়ন। এখন এখানেও কিছু কিছু ইভেন্ট হয় বা কিছু কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আমাকে যে মেজর ইভেন্টের যে লাস্টের যে কলামটা, সেই কলামটা কিন্তু লিখতে হবে। তাহলে বিগ ব্যাং এ কি হয় না, বিগ ব্যাং এ আমাকে লিখতে হবে যে এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তাহলে লিখো যে এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, ইউনিভার্স যে দেখছো সেই ইউনিভার্স, অবজারভেবল ইউনিভার্স, এই অবজারভেবল ইউনিভার্সের সৃষ্টি হয়।
এখানে আছে মাঝখানেরটা সুপারনোভাতে না গেলেও হবে। অরিজিন অফ স্টার, এখানে লিখবে যে আমাদের যে মেন যে সূর্য, ঠিক আছে, সৌরজগতের প্রধান হচ্ছে গিয়ে সূর্য, সেই সূর্যের সৃষ্টি হয়। তাহলে অরিজিন অফ স্টার, স্টার যেখানে লিখেছো এখানে লিখবে সূর্যের উৎপত্তি, কারণ এটা আমাদের সূর্য, আমাদের সৌরজগতের সূর্যের সরি এটা সূর্যের সৃষ্টি লিখবে। হয়ে গেল, তাহলে এই তিনটে হয়ে গেল, বিগ ব্যাং, সুপারনোভা এবং অরিজিন। এরপরে আমরা আসব যে প্রধান যে প্রিক্যাম্ব্রিয়ান যে সময়টা তিনটে আছে, আমি বলেছিলাম প্রোটেরোজোইক, আর্কিয়ান এবং হার্ডিন, এই তিনটে নিয়ে গঠিত হয়েছে প্রি ক্যাম্ব্রিয়ান। তাহলে আমরা লিখবো আগের থেকে, প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হার্ডিন। আমি ইংরেজিতে এটা লিখছি, যে কালিটাতে লিখছিলাম ওই কালিটাতে লিখি, প্রথমে লিখবো হার্ডিন, HADEAN। এই সময় কি হয় না, এই সময়তেই কিন্তু আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর কিন্তু সৃষ্টি হয়। এখন হার্ডিনের কিছু এই সময়টার কিছু বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো সব কিন্তু আমরা লিখবো না, আমি তাও কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে বলছি। এই সময় হার্ডিন সময় কি হয় না, হার্ডিন সময় পৃথিবীর যে আর্থক্রাস্টটা দেখছো সেটা বেশিরভাগটাই লিকুইড স্টেটে ছিল, তরল অবস্থায় ছিল। এবং এই সময়তেই কি হয়েছিল, এই সময়তেই প্রায় 4.5 বিলিয়ন ইয়ার আগে, মানে আজ থেকে আর কি, হার্ডিন সময় আমাদের যে চাঁদের সৃষ্টি হয়। চাঁদের সৃষ্টি হয়েছিল আমরা কখন জানি, যে পৃথিবীর সাথে থিয়া নামক একটি সেলেস্টিয়াল বডি যখন হিট করে, তখন সেই থিয়া এবং থিয়ার অংশ কিছু চূর্ণ বিচূর্ণ হয় এবং পৃথিবীর কিছু অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে সেগুলো জমাটবদ্ধ হয়ে গ্রেভিটেশনাল ফোর্সের কারণে চাঁদের সৃষ্টি হয়। তাহলে চাঁদের সৃষ্টি কখন হয়েছিল, যে হার্ডিন যে সময়টা, সেই সময়টাই চাঁদের সৃষ্টি হয়েছিল। এবং হেভি বোম্বার্ডমেন্ট, এটাকে বলা হয় হেভি বোম্বার্ডমেন্ট, তার মানে হচ্ছে গিয়ে বিভিন্ন যে উল্কাপাত, সেটাকে বোম্বার্ডমেন্ট বলে আখ্যা দেওয়া হয়। আর এই সময় ডিগ্রেসিং প্রক্রিয়াটা, আমরা যখন অ্যাটমসফিয়ারে পড়েছিলাম যে ডিগ্রেসিং একটা প্রক্রিয়া চলছিল, সেই ডিগ্রেসিং কিন্তু প্রক্রিয়াটা এই সময় হার্ডিন যে সময় সেই সময় চলছিল। ডিগ্রেসিং প্রক্রিয়া মানে কি, ডিগ্রেসিং প্রক্রিয়া মানে হচ্ছে কি, যে পৃথিবীর যে ক্রাস্টটা, সেই ভূত্বকটা যখন শক্ত হচ্ছিল, শক্ত হওয়ার ফলে কি হচ্ছিল, বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটা শক্ত হয়ে যাচ্ছিল। শক্ত হওয়ার ফলে কি হচ্ছিল, পৃথিবীর ভেতরে, মানে শক্ত হলে কি, আস্তরণ পড়ছিল পুরো, এবং ভেতরে কি ছিল, সেই গ্যাসটা ট্র্যাপড হয়ে যাচ্ছিল। এবারে সেই গ্যাসটা কি হচ্ছিল, সেই গ্যাসটা মাঝে মধ্যে যখন ভলকানিক ইরাপশন হয়, সেই সময় তো প্রচুর ভলকানিক ইরাপশন হতো, সেই ভলকানিক ইরাপশনের ফলে কি হয়েছিল, সেই ট্র্যাপড হওয়া গ্যাসগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছিল, এবং যেটা পরবর্তী সময়ে সেই গ্যাসগুলোর থেকে আমাদের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার কিন্তু সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ফার্স্ট অ্যাটমসফিয়ার, সেই ফার্স্ট অ্যাটমসফিয়ার কিন্তু প্রি ক্যাম্ব্রিয়ান সময় কিন্তু সৃষ্টি হয়েছিল। যে এওন আছে, সেই এওনটা কি, হার্ডিন যে এওন, সেই এওনে কিন্তু আমাদের যে ফার্স্ট অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়েছিল। এই সময় কিন্তু জীবনের কোনো অস্তিত্ব ছিল না বা অক্সিজেন ছিল না। ঠিক আছে, তাহলে হার্ডিনের আমরা লিখবো এখানে মেজর ইভেন্টে কি লিখবো, যে পৃথিবীর ভূত্বক শীতল হতে শুরু করে। ঠিক আছে, এখানটাতে লিখবে যে পৃথিবীর ভূত্বক, এখানটাতে লিখবে, যদি বেশি থাকে বেশি লিখবে, পৃথিবীর ভূত্বক শীতল হতে শুরু করে, তার সাথে কি লিখবে, তার সাথে লিখবে ডিগ্যাসিং প্রসেস, কারণ অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে এই ডিগ্যাসিং প্রসেস খুবই একটা ভাইটাল রোল প্লে করে। ডিগ্যাসিং প্রসেস, ঠিক আছে, বাস, আর কিছু লেখার দরকার নেই। তাহলে হার্ডিন হলো। সময়টা যদি জানতে চাও, সময়টা হবে, এটা হচ্ছে কি তোমার এটা লিখতে পারো 4600 মিলিয়ন, আর কিছু লেখার দরকার নেই। হার্ডিন শেষ হলো আমার। এরপরে আছে কি, হার্ডিনের পরে কি শুরু হলো, হার্ডিনের পরে শুরু হলো আর্কিয়ান। ঠিক আছে, আর্কিয়ান। আর এখানে ডিগ্যাসিং লিখবে, এখানে পৃথিবী ভূত্বক শীতল হতে করে, তার আগে যখন হার্ডিনের প্রথমের দিকে কি হয়েছিল, পৃথিবীর সৃষ্টি, এখানে লিখবে পৃথিবীর সৃষ্টি হয়, তার আগে, মানে হার্ডিন তো অনেক বড় একটা সময়, পৃথিবীর সৃষ্টি হয়। এবং হার্ডিনের যে লাস্টের দিকে পৃথিবীর ভূত্বক যে সেটা শীতল হতে শুরু করে এবং ডিগ্যাসিং প্রক্রিয়াটা শুরু হয়।
হার্ডিনের পরে কি আছে? হার্ডিনের পরে আছে দেখো আর্কিয়ান। কি আছে? আর্কিয়ান। এই সময় কি হয়েছে? এই সময় পৃথিবীর যে ভূত্বক, সেই ভূত্বক কি হয়েছে? পৃথিবীর ভূত্বক হচ্ছে কি তোমার শীতল হয়ে পড়েছে। তাহলে দেখো কি হচ্ছে, আর্কিয়ান সময় কি হয়েছে? আর্কিয়ান সময়ে পৃথিবীর যে ভূত্বক, সেই ভূত্বক টোটালি কি হয়? শীতল হয়। তাহলে আমরা এখানে পয়েন্টে মেজর ইভেন্টে লিখতে পারি যে পৃথিবীর যে ভূত্বক পুরোপুরি শক্ত হয়ে যায় বা পুরোপুরি হার্ড হয়ে যায়, পুরোপুরি শক্ত বা হার্ড বা রিজিড যেটা বলতে পারো, শক্ত ভূত্বক। ঠিক আছে। আর এই সময় কি হয়? পৃথিবীর ভূত্বক শীতল তো হলোই কমপ্লিটলি, এবং এই সময় কি হলো? এই সময় সাইনোব্যাকটেরিয়া, আমি আগে অ্যাটমসফিয়ারের ক্লাসে বলেছিলাম যে সাইনোব্যাকটেরিয়া ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া যেগুলো অক্সিজেন ছাড়াই বাঁচে, এবং এগুলো ওশিয়ানের সৃষ্টি হয় সাইনোব্যাকটেরিয়া। তারপরে আর্কিয়ান সময় কিন্তু আমাদের যে এই যে মহাসাগরগুলো, সেই মহাসাগরগুলো কিন্তু অলরেডি জলে আর কি পরিপূর্ণ হয়ে যায়। জলে পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে সেখানে সাইনোব্যাকটেরিয়া ইভলভ হয়, এবং সাইনোব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের তাদের যে স্কিন আছে সাইনোব্যাকটেরিয়ার, সেই সাইনোব্যাকটেরিয়ার স্কিনে কি হয়? ফটোসিনথেসিস যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা শুরু হয়, এবং ফটোসিনথেসিস প্রক্রিয়ার ফলে কি হয়? বাই প্রোডাক্ট হিসাবে কি তারা তৈরি করে? অক্সিজেন তৈরি করে। কিন্তু সাইনোব্যাকটেরিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ওরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে বাঁচে। তাহলে এটা ভাবাও ভুল যে সমস্ত জীব কিন্তু অক্সিজেন নিয়েই বাঁচে। কারণ পৃথিবীর যখন যে সমস্ত ব্যাকটেরিয়াটা অস্তিত্বে এসেছিল, বা যে ব্যাকটেরিয়াটা অক্সিজেনের সঞ্চার করেছিল, সেটার জন্য দায়ী ছিল সাইনোব্যাকটেরিয়া। কিন্তু এমনটা নয় যে সাইনোব্যাকটেরিয়া যত অক্সিজেন দেখছো এটা সাইনোব্যাকটেরিয়াই সৃষ্টি করেছে। খানিকটা হলেও সাইনোব্যাকটেরিয়া প্রথমে যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা কিন্তু সৃষ্টি করেছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পৃথিবীর যে ভূত্বকটা সেটা পুরোপুরি শীতল হয়, এবং পরের পয়েন্টে লিখতে পারি যে সাইনোব্যাকটেরিয়ার উৎপত্তি। আমি শুধু সাইনোব্যাকটেরিয়া লিখে রাখলাম, ঠিক আছে? সাইনোব্যাকটেরিয়া জীবনের শুরু। তাহলে আমরা বলতে পারি জীবনের শুরু সাইনোব্যাকটেরিয়া হওয়া মানেই সেখান থেকে জীবনের শুরু, যেহেতু অক্সিজেনের সাপ্লাই শুরু হয়েছে। এটা আর্কিয়ান গেল। আর্কিয়ানের পরে কি আছে? কোন এওন আছে? আর্কিয়ানের পরে আছে প্রোটেরোজোয়িক। প্রোটেরোজোয়িক প্রোটেরোজোয়িক আচ্ছা, এটা আর সময়গুলো আর সেইভাবে লিখার দরকার নেই, ঠিক আছে? কারণ সময়গুলো থেকে সেই রকম ভাবে কোশ্চেন দেবে না। সময়গুলো মনে রাখতে গেলে কিন্তু অনেক কিছু গুলিয়ে যাবে। এইবার দেখো প্রোটেরোজোয়িকের সময় কি হলো? কারণ আর্কিয়ান যুগেই আমরা দেখলাম যে অক্সিজেনের অলরেডি শুরু, অক্সিজেন প্রোডাকশন শুরু হয়ে গেছিল, বা অক্সিজেনের উৎপাদন শুরু হয়ে গেছিল বাই কোন ব্যাকটেরিয়া? সাইনোব্যাকটেরিয়ার দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে প্রোটেরোজোয়িক যুগে অক্সিজেনের সৃষ্টি অলরেডি হয়ে গেছে আমাদের। আর এই সময় কি প্রোটেরোজোয়িক যুগটা হচ্ছে কি, যে সমস্ত প্লেট গুলো যেগুলো মুভমেন্ট করছে, দেখেছো যে প্লেট গুলো যে মুভমেন্ট করছে, সুপার কন্টিনেন্ট গুলো, ঠিক আছে? প্লেটের মুভমেন্ট বা টেকটোনিক্যালি যে অ্যাক্টিভ যে পিরিয়ড, সেই এই প্রোটেরোজোয়িক থেকে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে যায়। কারণ সেই সময় আমরা জানি যে সুপার কন্টিনেন্ট গুলো ক্রমান্বয়ে তিনবার জোড়া লেগেছে, ভেঙেছে। কখনো রোডানিয়া, পন্নোসিয়া বা পেনজিয়াই নামগুলো আমরা জেনেছি, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে প্রোটেরোজোয়িক যুগে, আমরা বলবো এখানে পয়েন্টে লিখবে যে প্রোটেরোজোয়িক যুগে অক্সিজেনের সৃষ্টি। সেকেন্ডলি কি করবে না, প্রোটেরোজোয়িক যুগে লিখবে যে এটা টেকটোনিক্যালি অ্যাক্টিভ পিরিয়ড হয়েছে। ব্যাস, আর কিছু এখান থেকে না জানলেও হবে। তাহলে এই তিনটে, হার্ডিন, আর্কিয়ান, প্রোটেরোজোয়িক, ঠিক আছে? কারণ দেখো প্রোটেরোজোয়িক যুগে টেকটোনিক্যালি অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। টেকটোনিক্যালি অ্যাক্টিভিটি শুরু হওয়ার ফলে কি আছে? এরপরে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড আছে। ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে কি হয়? বিভিন্ন মাউন্টেনের সৃষ্টি হয়, এখানে আমরা ক্যাম্ব্রিয়ান মাউন্টেন পড়ি, ঠিক আছে? তাহলে মনে রাখবে প্রোটেরোজোয়িক যুগে টেকটোনিক্যালি যে অ্যাক্টিভিটি গুলো, আর্থ ক্রাস্টের যে টেকটোনিক অ্যাক্টিভিটি, সেই টেকটোনিক অ্যাক্টিভিটি কিন্তু শুরু হয়ে যায়। হয়ে গেল। তাহলে এই তিনটে আমার কিন্তু হয়ে গেল। এইবারে আমরা আসবো ফ্যানেরোজোয়িক, যেটা যে ইয়নটার সব থেকে বেশি কৃতিত্ব আমাদের মেজর যে সমস্ত ইভেন্টস গুলো আছে, সেই ইভেন্টস গুলোর পিছনে।
ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এই যে টোটালটা দেখছো এই ওপর থেকে এই অবধি, এই টোটালটা হচ্ছে গিয়ে তোমার এই টোটালটা হচ্ছে গিয়ে ফেনারোজোয়িক। এগুলো সব হচ্ছে গিয়ে, এগুলো দেখবে এগুলো হচ্ছে টোটাল কিসের ভাগ, ফেনারোজোয়িকের ভাগ। তাহলে সুন্দরভাবে এখানে আমি লিখে ফেলছি যে ফেনারোজোয়িক টোটালটা। এই অনটা আমি আবার লিখে ফেলছি কেন, যাতে লেখাটা সুন্দর লাগে। হয়েছে, তাহলে এটা গেল ফেনারোজোয়িক এওন। তাহলে ফেনারোজোয়িকের ভাগ কি হবে, এরা হবে, সেই এরার ভাগ হবে পিরিয়ড হবে, পিরিয়ডের ভাগ কি হবে, অ্যাপোচ হবে, এবং তাদের মেজর যে সমস্ত ইভেন্টস গুলো আছে সেই মেজর ইভেন্টস গুলো হবে। তাহলে আমরা আসবো নিচের থেকে, যেহেতু নিচ থেকে পড়ছি, তাহলে আমরা ফেনারোজোয়িকের প্রথম এরা কি আসবে না, পেলিওজোয়িক, মেসোজোয়িক আর সেনোজোয়িক বা কাইনোজোয়িক। তাহলে আমরা আগে তিনটে লিখে ফেলি। তাহলে ফেনারোজোয়িককে আমরা তিনটে ভাগে ভাগ করছি। কি কি ভাগ করছি, প্রথমে কি ভাগ করছি, পেলিওজোয়িক মানে পেলিওজোয়িক, প্রাচীন যুগ, পেলিওজোয়িক। তারপরে কি, তারপরে আছে মেসোজোয়িক, এন্ড কি আছে এখানে, এখানে আছে কাইনোজোয়িক বা সেনোজোয়িক। ঠিক আছে, সেনোজোয়িক। এখানে একটু ইয়ে লিখে নেবে যে কত মিলিয়ন ইয়ার, এগুলো লিখে নেবে, এখানটায় লিখে নেবে। এখানে লিখবে 245 মিলিয়ন ইয়ার থেকে 570 মিলিয়ন বছর আর কি। ঠিক আছে, এটাও লিখবে মেসোজোয়িক, 65 থেকে 245 মিলিয়ন বছর, বছরগুলো অ্যাড করে দেবে। আর এটা লিখবে কত, 65 মিলিয়ন বছর থেকে, মানে প্রেজেন্ট মিলিয়ন বছর থেকে আজ অব্দি, বছর থেকে লিখবে, বছর থেকে আজ অব্দি, টু প্রেজেন্ট অব্দি। হয়েছে, এটা গেল। তাহলে আমরা প্রথমে আসো পেলিওজোয়িক। পেলিওজোয়িক যুগে কি কি ইভেন্ট হয়েছে এবং পেলিওজোয়িক যুগের যদি কিছু পিরিয়ড আছে কিনা। আমরা জানি পেলিওজোয়িক যুগের ক্যাম্ব্রিয়ান, অর্ডোভেসিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, কার্বনিফেরাস এবং পার্মিয়ান কটা আছে, মেন 6টা আছে। দেখো 6টা আছে, 6টা পিরিয়ড আছে। তাহলে পেলিওজোয়িক এরার কতগুলি পিরিয়ড আছে, কোশ্চেন কিন্তু এভাবেও হতে পারে, পেলিওজোয়িক যে এরা তার কতগুলি পিরিয়ড আছে। তাহলে পিরিয়ড গুলোকে যদি আমরা সময় অনুক্রমে সাজাই, আগে লিখে ফেলো কি কি হবে। তাহলে প্রথমে হবে ক্যাম্ব্রিয়ান, তারপরে কি থাকবে অর্ডোভিসিয়ান, এখান থেকে দুই একটা কোশ্চেন কিন্তু আসে। তারপরে থাকবে সিলুরিয়ান, তারপরে থাকবে ডিভোনিয়ান, তারপর থাকবে কার্বনিফেরাস, এন্ড লাস্ট থাকবে কি পার্মিয়ান। হয়েছে, এখন ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান যুগের মেজর ইভেন্ট, আমার তো কিছু কিছু প্রাচীন যে সমস্ত পর্বতগুলো সেগুলো তো সৃষ্টি হচ্ছেই। ক্যাম্ব্রিয়ান যুগের আমি এবারে যেগুলো মেজর ইভেন্ট, সেই মেজর ইভেন্ট গুলোতে আসবো প্রত্যেকটা। ক্যাম্ব্রিয়ান যুগে কি হচ্ছে, ক্যাম্ব্রিয়ান যুগে প্রথম কিন্তু জলজ অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে, জলজ অমেরুদণ্ড প্রাণী কিসের সৃষ্টি হচ্ছে, এখানে লিখবে জলজ অমেরুদণ্ডী, এগুলো কোশ্চেনে আসে। অমেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি, প্রাণীর সৃষ্টি, উৎপত্তি না লিখে সৃষ্টি লিখবে, ওল্ড ক্যাম্ব্রিয়ান। ঠিক আছে, আর কিন্তু যাওয়ার দরকার নেই বেশি ক্যাম্ব্রিয়ানে আর কি কি হয়েছিল, মেন মেন মেজর ইভেন্ট গুলোতে যাব। ওডোভেসিয়ানে কি হয়েছিল দেখো, ওডোভেসিয়ানে হয়েছিল যে প্রথম যে মাছ সৃষ্টি হয়েছিল। দেখো মাছের একটা পরীক্ষাতে আছে যখন প্রথম মাছ কখন সৃষ্টি হয়েছিল সেটা, আরেকটা পরীক্ষাতে আছে যে মাছের যুগ কোনটাকে বলা হয়, মাথায় রাখবে। তাহলে মাছের সৃষ্টি হয়েছিল কখন, ওডোভেসিয়ান। তাহলে প্রথম মাছের সৃষ্টি হয়েছিল কখন, লিখবে প্রথম মাছের সৃষ্টি, প্রথম মাছের সৃষ্টি এই সময়। ওডোভিসিয়ানের সময় কি ছিল, ওডোভিসিয়ানের সময় প্রথম মাছের কিন্তু সৃষ্টি হয়েছিল। হয়েছে,
এইবার আমরা চলে আসবো সিলুরিয়ানে। সিলুরিয়ানে কি হলো? মেজর ইভেন্ট, আমি বারবার বলছি এবারে কিন্তু মেজর ইভেন্ট গুলোতে আসবো। সিলুরিয়ানে কি হলো? সিলুরিয়ানে হলো হচ্ছে গিয়ে কিছু স্থলজ উদ্ভিদের সৃষ্টি হলো। দেখো জলেই তোমার হচ্ছে গিয়ে প্রাণের উৎপত্তি, এবং জল থেকে স্থলে আসতে আরো কয়েক লক্ষ বছর কিন্তু সময় লাগে। সিলুরিয়ানের সময় কি হলো? কিছু উদ্ভিদের সৃষ্টি হলো, সপুষ্পক নয়, জাস্ট এমনি উদ্ভিদের সৃষ্টি হলো। আমরা বলতে পারি সিলুরিয়ানের সময় উদ্ভিদের সৃষ্টি হলো। কারণ উদ্ভিদ যদি সৃষ্টি না হয় তাহলে কার্বনিফেরাস যুগে কয়লা, আমরা যেটা দেখছি যে কার্বনিফেরাস সময়ের কয়লা তো দেখতে পাবো না। সেই কয়লা আসলো কোথার থেকে? না সিলুরিয়ান। মনে রাখবে পেলিওজয়িক যুগটা এমনই যুগ, সেই সময় এই বাতাসে হিউমিডিটি, অক্সিজেন, সেই সময় অক্সিজেন প্রায় 20 থেকে 33% মতো অক্সিজেন ছিল, ভাবতে পারছো? এখন কত আছে? এখন প্রায় ধরো 20.93, মানে 21% মতো অক্সিজেন আছে বাতাসে, বায়ুমণ্ডলে। কিন্তু সেই সময় 33% অক্সিজেন ছিল। তাহলে উদ্ভিদের বৃদ্ধির পক্ষে ফেভারেবল কি ছিল? আর্দ্রতা, হিউমিডিটি, অক্সিজেন, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। সেই সময় কার্বন ডাইঅক্সাইডও বেশি ছিল। তারপরে বিভিন্ন সাইকেল এর মাধ্যমে, অক্সিজেন সাইকেল বা কার্বন ডাইঅক্সাইড সাইকেলের মাধ্যমে তোমার অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যায়। এখন ব্যাপার হচ্ছে গিয়ে সেই সময় যে ওয়েদারটা ছিল হট ছিল, ঠিক আছে, আর কন্টিনেন্ট গুলো আস্তে আস্তে মুভ করছিল, তার মানে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি ছিল। তার ফলে কি হয়েছিল? তার ফলে প্রচুর পরিমাণ গাছের সৃষ্টি হয়েছিল, উদ্ভিদ। সেই গাছগুলো কি হয়? কার্বনিফেরাস পিরিয়ডে সেই গাছগুলো আমরা জানি চাপা পড়ে যায়, এবং কার্বনিফেরাস সময়টাতেই যখন গাছগুলো চাপা পড়ে যায়, সেই সময় ভূ আন্দোলনের ফলে আমরা মাস এক্সটেনশনে দেখবো, যখন বৃহৎ বিলুপ্তি, মাস এক্সটেনশন যেটাকে বলা হয়, এখনো পর্যন্ত 4টে মাস এক্সটেনশন হয়েছে। সেই বিলুপ্তিগুলো আমাদের মানুষের জীবনে কিভাবে ইফেক্ট করেছে। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে সিলুরিয়ান যুগে উদ্ভিদের সৃষ্টি হয় এবং তারপর থেকে উদ্ভিদের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে সিলুরিয়ান যুগে উদ্ভিদের সৃষ্টি হয়। এবং পরেরটাতে কি আছে? সিলুরিয়ানের পরে কি আছে? ডিভোনিয়ান দেখো আছে। এখন ডিভোনিয়ানে কি হলো? মনে রাখবে ডিভোনিয়ানকে বলা হয় এজ অফ ফিশ। এখানে মনে রাখবে এখানে বলা হচ্ছে এজ অফ ফিশ, কারণ মাছের এত পরিমাণে বৃদ্ধি হলো যে চারিদিকে মাছেই মাছ, ঠিক আছে, সামুদ্রিক মাছ আর কি। মাছ মানে আবার এরকম মাছ ভেবে নিও না, ঠিক আছে। তাহলে সমুদ্রে মাছের পরিমাণ বা তার সাথে মাছ জাতীয় বিভিন্ন প্রজাতির কিন্তু প্রচুর পরিমাণে সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিভোনিয়ান এজ অফ ফিশেস হয়েছে, ডিভোনিয়ান। তাহলে দেখো এখানে কোশ্চেনটাকে এক্সামিনার ঘুরিয়ে করতে পারেন। কিরকম করতে পারেন? যে এজ অফ ফিশ কাকে বলা হয়? পেলিওজয়িক, মেসোজয়িক, সেনোজয়িক, এখানে করতে পারে, বা কাইনোজয়িক। বা বলা হয় যে প্রথম মাছের সৃষ্টি ছিল কোন যুগে? উনি অনেক সময় অর্ডোভিসিয়ান না দিয়ে পেলিওজয়িকও দিতে পারেন, কারণ পেলিওজয়িকের তো এগুলো ভাগ, ঠিক আছে। যদি বলে এজ অফ ফিশ, পেলিওজয়িক; এজ অফ ফিশ, ডিভোনিয়ান, এইভাবে মুখস্থ করবে। এজ অফ ফিশ, ডিভোনিয়ান; এজ অফ প্ল্যান্টের কখন সৃষ্টি হয়? সিলুরিয়ান বা পেলিওজয়িক যুগে, ঠিক আছে। এইবারে দেখো হচ্ছে, তাহলে ডিভোনিয়ান পিরিয়ডটাকে আমরা বলছি এজ অফ ফিশ। এরপরে কি আছে? কার্বনিফেরাস। আমরা জানি কার্বনিফেরাস, আমরা সবাই পরিচিত যে কার্বনিফেরাস যুগের কিন্তু কয়লা সৃষ্টি হয়। যে সমস্ত উদ্ভিদগুলো ছিল মাস এক্সটেনশন হয়েছিল এই সময়, এবং উদ্ভিদ সাথে প্রাণী কিন্তু চাপা পড়ে গেছিল, ওই জন্য তোমার খনিজ তেল বা কয়লার সৃষ্টি হয়। এখন কার্বনিফেরাসকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো এপজে ভাগ করি। কি? এখানে আমি লিখে দিচ্ছি সেইভাবে। একটা হচ্ছে পেনসিলভেনিয়ান, এখানে লিখবে, একটা কি লিখবে? একে লিখবে পেনসিলভেনিয়ান, পেন SYLVANIAN, একটা পেনসিলভেনিয়ান লিখবে, দুইয়ে লিখবে মিসিসিপিয়ান। ঠিক আছে, দুটো ভাগ, একটা পেনসিলভেনিয়ান, একটা হচ্ছে মিসিসিপিয়ান। তাহলে এখানে কি লিখবে? এখানে লিখবে কয়লার সৃষ্টি। আমরা জানি কার্বনিফেরাসে কি কয়লার সৃষ্টি হয়, পরীক্ষক কিন্তু তোমাদেরকে এটা দেবে না, কয়লার সৃষ্টি। তার সাথে কি লিখবে এখানে? এখানে লিখবে বিভিন্ন পতঙ্গের সৃষ্টি, ইনসেক্ট যেগুলো, ঠিক আছে, পতঙ্গের সৃষ্টি হয়, পতঙ্গের সৃষ্টি হয়।
হয়েছে? এটা গেল কার্বনিফেরাস। এবারে আসবো আমরা পার্মিয়ান। পার্মিয়ান যুগে কি হয়, পার্মিয়ান যেই কার্বনিফেরাস যুগ শেষ হলো, পতঙ্গের সৃষ্টি হলো, ঠিক আছে, মাছের সৃষ্টি হয়ে গেল, তাহলে বাকি কি আছে? বাকি আছে জলের সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। পতঙ্গ মানে তোমার হচ্ছে গিয়ে জলভাগ থেকে খানিকটা দূরেই হয়েছে। তাহলে কি হবে এবার পার্মিয়ান সময়ে কি হবে? প্রথম সরীসৃপ, ফার্স্ট রেপটাইল যদি বলা হয়, ঠিক আছে, তাহলে পার্মিয়ান যুগে কি হচ্ছে? সরীসৃপের সৃষ্টি হচ্ছে, সরীসৃপ। তাহলে এখানে লিখবে পার্মিয়ান যুগে সরীসৃপ বা রেপটাইলের সৃষ্টি হয় প্রথম। কিন্তু এটা লিখবে প্রথম, ফার্স্ট। যদি তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করে যে কোন সময় সরীসৃপের সৃষ্টি হয়, বলবে স্যার পার্মিয়ান যে সময়টা আছে পেলিওজয়িকের, সেই পার্মিয়ান সময় কিন্তু সরীসৃপের সৃষ্টি হয়। হয়েছে? এটা গেল পেলিওজয়িকের ভাগ। এরপরে আমরা চলে আসবো ডাইনাসোরের যুগ, কারণ সরীসৃপের অলরেডি সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। এবার ডাইনাসোর আসবে, ঠিক আছে। তাহলে আমরা মেসোজয়িককে আমরা তিনটে ভাগে ভাগ করি, কি ট্রিয়াসিক, জুরাসিক, জুরাসিক পার্ক আমরা সিনেমা সবাই দেখেছি, ক্রিটাসিয়াস। তাহলে আমরা লিখে ফেলি কি কি আছে। ট্রিয়াসিক আছে, ট্রিয়াসিক, তারপরে থাকবে জুরাসিক। আমরা দেখি জুরাসিক পার্কে ডাইনোসরের সিনেমা আমরা দেখেছি, সবাই ছোট থেকে দেখে বড় হয়েছি। ক্রিটাসিয়াস। এইবারে দেখো তাহলে পার্মিয়ান যুগে কি হলো? পার্মিয়ান যুগে হচ্ছে গিয়ে তোমার সরীসৃপের কিন্তু সৃষ্টি হলো। এরপরে কি হবে? ট্রিয়াসিক যে যুগটা, সেই যুগটাকে আমরা বলবো সরীসৃপের যুগ, মানে এজ অফ রেপটাইল। যেমন এজ অফ ফিশ পড়েছিলাম, সেরকম এটাকে বলা হচ্ছে সরীসৃপের যুগ। হয়েছে? এবং ডাইনোসরের সৃষ্টি হয়। ডাইনোসরের যুগ নয় কিন্তু, ডাইনাসোরের সৃষ্টি। হয়েছে? তাহলে সরীসৃপের যুগ বলা হচ্ছে ট্রিয়াসিককে বলা হচ্ছে, ট্রিয়াসিককে বলা হচ্ছে সরীসৃপের যুগ, এবং ডাইনোসরের সৃষ্টি হয়েছে। হয়েছে? এবার ডাইনোসরের যেই সৃষ্টি হলো, আমাদের ইউনিভার্সের বা প্রকৃতির আমরা নিয়ম জানি, প্রত্যেকটি জীব বংশ বিস্তার করে, বংশ বিস্তার করতে করতে এমন একটা সময় আসলো যে জুরাসিক যুগে ডাইনোসরের সংখ্যা এত বেড়ে গেল যে এই যুগটাকে বলা হচ্ছে ডাইনোসরের যুগ। তাহলে কি করবে? জুরাসিক যুগে কি লিখবে? ডাইনোসরের যুগ, এজ অফ ডাইনোসর, এজ অফ ডাইনোসর। এখানে আরো একটি বৈশিষ্ট্য, ঠিক আছে, সরীসৃপ সৃষ্টি হয়ে গেছে, ডাইনোসর সৃষ্টি হয়েছিল। কিছু কিছু ডাইনোসর কি হয়েছে, এমন বিবর্তন হলো, ডাইনোসর এমন বিবর্তন হলো, সেই ডাইনোসর গুলো পাখা মেলে কিন্তু উঠতে লাগলো আকাশে। তার মানে পাখির সৃষ্টি হলো। তার মানে ডাইনোসর কিন্তু পাখি নয়, ঠিক আছে। তাহলে এই সময় কি হলো? এই সময় পাখির সৃষ্টি হলো, বার্ড। যদি বলে প্রথম পাখির সৃষ্টি হয় কখন, পাখির, তাহলে জুরাসিকের সময় পাখির সৃষ্টি হলো। হয়েছে? এটা গেল জুরাসিক। ক্রিটাসিয়াসে কি হলো? ক্রিটাসিয়াসে আমরা সবাই জানি যে এই সময় মিটিওর ইম্প্যাক্ট হয়েছিল, একটা বৃহৎ, একটা বড় আকৃতির মিটিওর বা উল্কাপিণ্ড আমাদের পৃথিবীতে ধেয়ে এসেছিল এবং সেটা পড়েছিল, এবং তার ফলে কি এত বড় যে ডাইনোসরের যে যুগ ছিল সেই যুগকে কিন্তু শেষ করে দিয়েছিল। তার মানে ক্রিটেসিয়াস যুগে কি হয়েছিল? ডাইনোসরের অবলুপ্তি। ক্রিটেসিয়াস যুগে ডাইনোসরের অবলুপ্তি। ঠিক আছে? তাহলে এইগুলো গেল মেসোজয়িকের ভাগ। আরো অনেক ছোট ছোট ইনসিডেন্ট আছে, কিন্তু সেগুলো তোমাদের পরীক্ষাতে সেভাবে আসে না, এটা কিন্তু মাথায় রাখবে। এইবারে দেখো, যেটাকে রিসেন্ট এরা বলা হয় সেনোজয়িক, ঠিক আছে। রিসেন্ট এরা যদি বলা হয় রিসেন্ট এরা কোনটা, সেনোজয়িক বা কাইনোজয়িক, ঠিক আছে। বা অনেক সময় এটাকে তোমার নিউজিয়নও বলা হয়, নিউজিয়ন বলা হয়, কারণ সেনোজয়িক এরাকে তিনটে ভাগে ভাগ করা হয়। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, অনেক জিওলজিস্ট এটাকে তিনটে ভাগে ভাগ করেন। পেলিওসিন আমরা জানি হচ্ছে কি তোমার কি কি, যে হচ্ছে কি ওই যে টার্সিয়ারি, কোয়াটারনারি। আবার যখন আমরা পড়ি আলাদা করে সেনোজয়িক এরা, তখন সেটাকে ভাগ থাকে পেলিওসিন, নিওজিন এবং কোয়াটারনারি, এইভাবে ভাগ থাকে, ঠিক আছে।
তো যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না, আমরা যেটা নর্মাল জেনারেলাইজ করে যে ভাগটা আছে সেই ভাগটা আমরা পড়ছি। সেটা হচ্ছে কি, সেনোজোয়িক এরার যে প্রধান দুটি পিরিয়ড আছে সেই পিরিয়ড দুটি কি কি। সেই পিরিয়ড দুটি আমরা জানি সবাই, একটা হচ্ছে কোয়াটারনারি, একটা হচ্ছে টার্সিয়ারি। তাহলে আমরা লিখে ফেলি এখানে টার্সিয়ারি, টার্সিয়ারি, আর একটা কি কোয়াটারনারি। হয়েছে? তাহলে দেখো, যদি আমরা বিবর্তন দেখি, মাছের সৃষ্টি হয়েছে, কখনো উদ্ভিদের সৃষ্টি হলো, কখনো সরীসৃপের সৃষ্টি হলো, কখনো পাখির সৃষ্টি হলো, তাহলে বাকি কি আছে? বাকি আছে ম্যামেল। ম্যামেল মানে কি? স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণী কিন্তু বাকি আছে। তাহলে মনে রাখবে, এই টার্সিয়ারি সময়ে স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়। কিন্তু এই যে স্তন্যপায়ী প্রাণী যে সৃষ্টি হলো ম্যামেলসের, এই যে ক্রিটেসিয়াস সময়ে যে চতুর্থ মাস এক্সটেনশন হয়েছিল বা যে মহা বিলুপ্তি হয়েছিল, সেই মহা বিলুপ্তির ফলেই কিন্তু স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়। এবং সেই স্তন্যপায়ী প্রাণী বিবর্তিত হতে ক্রমান্বয়ে হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের কিন্তু আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে। তাহলে যদি ডায়নাসোর থাকতো পৃথিবীতে, যদি বিগ মেটিওর ইম্প্যাক্ট না হতো বা ফোর্থ মাস এক্সটেনশন যদি না হতো, তাহলে কিন্তু মানুষের উৎপত্তি বা মানুষের সৃষ্টি আমাদের এই পৃথিবীতে কিন্তু হতো না। সুতরাং আমরা প্রত্যেকবার দেখছি যে যতবার ধ্বংস হয়েছে তার থেকে ভালো জীবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মানে কোনো জিনিসকে ধ্বংস করে আরো তার থেকে ভালো বা তার থেকে আরো বেটার জিনিসের কিন্তু আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়েছে। তার মানে এই নয় যে আমাদের উপর আবার মিটিওর পড়বে, আমাদের থেকেও ভালো কোনো জীব সৃষ্টি হতে পারে, সেটা প্রকৃতি জানে, প্রকৃতির খেয়াল। ঠিক আছে, সেই ব্যাপারে আর যাবো না। ঠিক আছে, মানুষ যদিও বিবর্তিত হতে হতে মানুষের বুদ্ধি দিন দিন কিন্তু বাড়ছে। ঠিক আছে, টেকনোলজিকে আরো বেশি করে সে ইউজ করছে। সে হয়তো পরবর্তী সময়ে সে তার মিটিওরকেও সে তার বশে করে নিতে পারবে। বা যে পৃথিবীর দিকে যদি কোনো উল্কাপিণ্ড ধেয়ে আসে, তখন সে ওই মহাশূন্যেই তাকে হয়তো ফাটিয়ে দিতে পারে। সেটা আলাদা ব্যাপার, সেটা ভবিষ্যতেই বলবে। এখন যেটা কথা হচ্ছে এই যে টার্সিয়ারি যে এরাটা আছে, সেনোজোয়িকের যে টার্সিয়ারি যে এরা আছে বা সরি পিরিয়ড আছে, সেই টার্সিয়ারি পিরিয়ডে ম্যামেলস এর সৃষ্টি হয়। তার মানে যদি আমি বলি যে এজ অফ ম্যামেল কাকে বলা হয় বা রাইস অফ ম্যামেল কখন হয়েছিল, তখন তোমরা বলো টার্সিয়ারি। টার্সিয়ারির বিভিন্ন সময়ে কখনো ছোট স্তন্যপায়ীর সৃষ্টি হয়েছে, কখনো রেবিটস এর সৃষ্টি হয়েছে, কখনো আবার হিউম্যান অ্যানসেস্টরদের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সিকোয়েন্সটা যদি সাজাই কি হবে, তাহলে টার্সিয়ারি সময়ে এখানে লিখে রাখবে ছোট করে পয়েন্টে যে এটাকে স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি, টার্সিয়ারিতে লিখবে। তার সাথে কি লিখবে, যে এজ অফ ম্যামেল বা স্তন্যপায়ী প্রাণীদের যুগ। প্রাণীদের যুগ। এইবারে টার্সিয়ারির কিছু অ্যাপ্রোচ আছে, সেগুলো কি কি? সেখানে কিছু মেজর ইভেন্ট আছে, আমরা দেখবো। টার্সিয়ারির কটা আছে দেখো, 1 2 3 4 5টা আছে। কি কি আছে? প্যালিওসিন আছে। এই সিকোয়েন্স গুলো একবার করে পড়বে, তাহলেই হবে। পেলিওসিন, তারপরে থাকবে ইওসিন, তারপর লিখবে অলিগোসিন, তারপর লিখবে মায়োসিন, তারপর লিখবে প্লায়োসিন, তারপরে লিখবে কি, তারপরে এদিকে কোয়াটারনারির ভাগ আছে, তারপরে এদিকে যাওয়ার দরকার নেই। তাহলে পেলিওসিন যুগের যে প্রথম যে এপোচ আছে, সেই এপোচে কি লিখবে? ছোট স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি। ছোট, যে কোনো জিনিস ছোট থেকেই তো শুরু হয়। ছোট স্তন্যপায়ী প্রাণী, যেমন কি ইঁদুর। ইঁদুর কিন্তু স্তন্যপায়ী। ইঁদুর লিখে রাখবে, ইঁদুর তার দেবে না যে ইঁদুরের কখন সৃষ্টি হয়েছে, অ্যাজ পার এক্সাম্পল ইঁদুর এখানে লিখে রাখবে। তারপরে কি হয়, পেলিওসিন যুগের আর সেইভাবে কিছু বৈশিষ্ট্য নেই। তারপরে চলে আসবে ইওসিন। ইওসিন যুগে কি হয়? ইওসিন যুগে সৃষ্টি হয় খরগোশ বা রেবিটস। অনেক সময় রেবিটসটা পরীক্ষাতে এসেছিল একবার, রেবিটস এর সৃষ্টি হয়। হয়েছে? এইবার দেখা আছে অলিগোসিন।
অলিগোসিন যুগে আমরা জানি যে এই সময় হিমালয়ের উৎপত্তি কিন্তু এই সময়তেই শুরু হয়েছিল। তাহলে হিমালয়ের উৎপত্তি শুরু হয়েছিল কখন? টারসিয়ারি যুগে হিমালয়ের উৎপত্তি কিন্তু শুরু হয়েছিল। তাহলে যে অলিগোসিন সময় আমরা জানি যে গ্রেটার যে হিমালয়, সেই হিমালয় কিন্তু সৃষ্টি ছিল। এটা লেখার দরকার নেই, তোমাদের এটা ইন্ডিয়ান জিওগ্রাফি দেখবে আসে। ঠিক আছে, মায়োসিন যুগে কি হয়েছিল? মায়োসিন যুগে একটি গুরুত্বপূর্ণ মেজর ইভেন্ট ঘটেছিল। সেই ইভেন্টটি হচ্ছে গিয়ে ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে সমস্ত আছে, মানে সপুষ্পক উদ্ভিদ, এতদিন কিন্তু সপুষ্পক উদ্ভিদ কিন্তু ছিল না, সপুষ্পক উদ্ভিদের কিন্তু সৃষ্টি হয়, বা পুষ্প প্রদায়ী যে সমস্ত বৃক্ষগুলো আছে সেই সমস্ত বৃক্ষগুলোর কিন্তু সৃষ্টি হয়। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদ, ফ্লাওয়ারিং প্ল্যান্ট মায়োসিনে। আর আর্লি প্লায়োসিনে কি হয়েছিল না, এটা লিখবে আর্লি হিউম্যান এনসিস্টার, মানে মানুষের যে আদিম যে এনসেস্টর, মানে হচ্ছে গিয়ে এনসেস্টরের বাংলা হচ্ছে গিয়ে এটাকে বাংলাতে বলা হয় হচ্ছে গিয়ে যার থেকে বা আগের প্রজাতি, মানুষের আগের প্রজাতি, এনসেস্টর মানে তার আগের প্রজাতি। তাহলে আর্লি হিউম্যান এনসেস্টর লিখবে, এনসেস্টরের সৃষ্টি হয়। বুঝছে? তারপরে রিসেন্ট এরা আমাদের চলে এসেছে, রিসেন্ট পিরিয়ড, সেটা হচ্ছে কোয়াটারনারি। আমরা জানি কোয়াটারনারির দুটো ভাগ আছে, কি একটা প্লেস্টোসিন আছে, একটা হোলোসিন আছে। প্লেস্টোসিন মনে রাখবে, এই সময় গ্লেসিয়েশন হয়েছিল এবং হিমযুগ কিন্তু এই সময়তেই দেখা গিয়েছিল। প্লিস্টোসিন, প্লিস্টোসিনে কি হয়েছিল না, এই সময় হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স সেপিয়েন্স সেপিয়েন্সের সৃষ্টি হয়। হোমোসেপিয়েন্স আমি শুধু লিখলাম, হোমোসেপিয়েন্সের সৃষ্টি। আর এই সময় আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ওই যে সমস্ত বরফগুলো আছে বা প্লিস্টোসিন যে গ্লেসিয়েশন, সেই প্লিস্টোসিন গ্লেসিয়েশন কিন্তু এই সময়তেই হয়েছিল। এবং লাস্ট হচ্ছে গিয়ে হোলোসিন। এই সময় কি, যে মডার্ন ম্যান বা আধুনিক মানুষের সৃষ্টি কখন হয়? এই যে হোলোসিনের সময়, মানে মানুষ হোমোসেপিয়েন্স থেকে বিবর্তিত হতে হতে সেই হোমোসেপিয়েন্সের কিছু গ্রুপ কিসে পরিণত হয়? মডার্ন যে ম্যান, আধুনিক যে মানুষ, সেই আধুনিক মানুষে পরিণত হয়। তাহলে লিখবে আধুনিক মানুষ, ব্যাস, আধুনিক মানুষের সৃষ্টি। তাহলে এই টোটালটাই গেল হচ্ছে গিয়ে জিওলজিক্যাল যে তোমাদের টাইম স্কেল আছে, সেই জিওলজিক্যাল টাইম স্কেল এবং তাদের কিছু সেই সমস্ত সময়ে ঘটে যাওয়া কিছু হচ্ছে গিয়ে মেজর যে সমস্ত ইভেন্টস গুলো আছে, সেই মেজর ইভেন্টস গুলো। ঠিক আছে, এবারে এই যে ছকটা, এটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবে, যদি মুখস্থ করতে চাও আমার মনে হয় এই সমস্ত মেজর ইভেন্টস গুলো আশা করি তোমাদের মনে থাকবে। এগুলো বেশি বেশি নেই, কম কমই আছে, দুটো একটা করে আছে মেজর ইভেন্টস গুলো। পরীক্ষাতে দেখবে কখন মাছের সৃষ্টি হয় এগুলো দেবে, কখন কয়লার সৃষ্টিটা দেবে না, কখন সরীসৃপের যুগ বলা হয়, কখন ডাইনোসরের বিলুপ্ত হয়, এই সমস্ত ব্যাপারগুলো দেবে। আচ্ছা, এটা পিডিএফ করে তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা এটা প্রিন্ট নিয়ে রাখতে পারো বা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এবারে আমরা আসবো যে সমস্ত মাস এক্সটেনশন গুলো হয়েছিল। মাস এক্সটেনশন মানে হচ্ছে গিয়ে কোনো নতুন কিছু সৃষ্টি হতে গেলে পুরনোকে ধ্বংস হওয়া আবশ্যক, এটা কথাতেই আছে। হুম, যে ধ্বংস মানে শেষ নয়, ধ্বংস মানে শুরু। তার মানে ধ্বংস হচ্ছে গিয়ে যেটা ধ্বংস হয় তার থেকে ভালো কিছু জিনিস, তার থেকে বেটার কিছু জিনিস সব সময় কিন্তু শুরু হয়। তার মানে এই নয় যে যে কোনো ধ্বংসই ভালো কিছু জিনিসকে ডেকে আনে। ঠিক আছে, ধ্বংস সেটা ধ্বংসই হয়। এবার দেখো, আমাদের যে জিওলজিক্যাল টাইম স্কেল আছে, সেই জিওলজিক্যাল টাইম স্কেলের কিছু মাস এক্সটেনশন আছে। মাস এক্সটেনশন মানে হচ্ছে গিয়ে তোমার আহ যেটা হচ্ছে গিয়ে বলা হয় বাংলাতে মাস এক্সটেনশনের কথা যদি আমরা বলি, তখন সেটা হচ্ছে গিয়ে মাস মানে প্রচুর বিলুপ্তি, এরকম কিছু একটা হবে। তো ওই বিলুপ্তিতে না গিয়ে আমরা ইংরেজি ওয়ার্ড গুলোই ব্যবহার করব, মাস এক্সটেনশন। আচ্ছা, তোমরা ওই
ইয়ে মুভিগুলো দেখেছো, ওই তোমার আইস এজের বিভিন্ন এদের মুভিগুলো আছে, দেখবে এগুলো তো জিনিসগুলো দেখা যায় যে মাস এক্সটেনশনের ব্যাপারে দেখা যায়। ঠিক আছে, কন্টিনেন্টাল ড্রিফট, আইস এজ, এই সমস্ত দেখবে কার্টুন কিছু সিনেমা আছে দেখবে হলিউডের, ঠিক আছে, সেগুলোতে কিন্তু এই সমস্ত মাস এক্সটেনশনের ব্যাপারগুলো দেখিয়েছে। ওরা যে সিনেমা বানায় এরকম এরকম বানিয়ে দিল কার্টুন দিয়ে, এমনটা নয় কিন্তু। ওরা অনেক পড়াশোনা করে। এই যে তোমার কন্টিনেন্টাল ড্রিফট নিয়েও দেখবে সিনেমা বানিয়েছে, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ মাস এক্সটেনশন। আবার কখনো তুমি গ্লেসিয়েশন, গ্লেসিয়েশন গ্লেসিয়েশন নিয়েও কিন্তু ও হয়েছে, আইস এজ নিয়ে যেটা সিনেমাটা হয়েছে ওটাও তো গ্লেসিয়েশন, ওটাও কিন্তু মাস এক্সটেনশন। তার মানে চরম বিলুপ্তি। যদি হঠাৎ করে চারিদিকে -40 ডিগ্রি, -30 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, তাহলে তো বেশিরভাগ জীবই মারা যাবে। যারা হয়তো গ্রীষ্মকালীন যে সমস্ত জীবগুলো আছে সেই জীবগুলো তো মারা যাবে না। তাহলে মাস এক্সটেনশন আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলে এখনো পর্যন্ত 4টে হয়েছে। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে আমরা লিখবো। তাহলে প্রথম মাস এক্সটেনশন হয়েছিল, এই সময়গুলো মনে রাখবে কখন হয়েছিল। ফার্স্ট মাস এক্সটেনশন হয়েছিল, মাস সেকশন হয়েছিল, এটা গ্লেসিয়েশনের কারণে হয়েছিল। এটা ডিউ টু গ্লেসিয়েশন, লিখে রাখবে, ডিউ টু গ্লেসিয়েশন। ডিউ টু গ্লেসিয়েশনের ফলে হয়েছিল। কখন হয়েছিল না, এটা ওর্ডোভিশিয়ান সিলুরিয়ান। কোন সময় হয়েছিল? ওর্ডোভিশিয়ান সিলুরিয়ানের সময় হয়েছিল। ওর্ডোভিশিয়ান সিলুরিয়ানের সময় হয়েছিল। এই সময় কি হয়েছিল না, এই সময় সমগ্র পৃথিবীতে গ্লেসিয়েশন হয়েছিল, এবং এর ফলে ডেথ রেট কত হয়েছিল? প্রায় 85%। তার মানে আমরা বলতে পারি যে পৃথিবীতে যে সমস্ত জীব বসবাস করছিল তার 85% কিন্তু মারা গিয়েছিল। ঠিক আছে, এটা কোন সময় হয়েছিল? ওডোভিসিয়ান এবং সিলুরিয়ান যে পিরিয়ডটা আছে সেই সময়। ওডোভিসিয়ান সিলুরিয়ানে কি ছিল না, এক সময় মাছ ছিল, উদ্ভিদ ছিল। সেই সময় মাস এক্সটেনশন হয়েছিল বলেই তো সিলুরিয়ানের যে উদ্ভিদগুলো ছিল সেই উদ্ভিদগুলো চাপা পড়ে যায় এবং পরে সেগুলো কার্বনিফেরাস কয়লাতে পরিণত হয়। এবারটা বুঝতে পারছো কি হয়েছিল? প্রচুর ঠান্ডার কারণে বিশাল এরিয়া জুড়ে যে সমস্ত ট্রপিক্যাল যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো কি হয়েছিল, সেগুলো মারা গেছিল। প্রচুর ঠান্ডার কারণে মারা গিয়ে বিভিন্ন কারণে সেগুলো পড়ে যায়, পরবর্তীকালে সেগুলোর উপর মাটি টাপিটি চাপা পড়ে পরবর্তীতে কার্বনিফেরাস সময় সেগুলো কয়লায় রূপান্তরিত হয়। তাহলে মাস এক্সটেনশন কেন প্রয়োজন বুঝতে পারছো তো? কোনো কোনো একটি জীবের আহ প্রয়োজনের জন্যই কিন্তু মাস এক্সটেনশন গুলো হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে প্রকৃতির কিন্তু অবাক নিয়ম। কিন্তু তুমি দেখো মাস এক্সটেনশন কিন্তু হয়, আমাদের ক্ষেত্রেও কিন্তু মাস এক্সটেনশন হবে, সেটা কখন হবে কিন্তু কেউ বলতে পারবে না। হঠাৎ করে কোনো দেখলে যে কোনো গ্রহাণু বা বৃহৎ বড় গ্রহাণু গ্রহ বা উল্কাপিণ্ড সরি পড়ে গেছে আর কি, এবং 85%, 90% সেখানে ডেথ রেট হয়ে গেছে, এবং যে সমস্ত জীবগুলো ছিল সেই সমস্ত জীবগুলো প্রায় সমস্ত মারা গেছে। তাহলে ফার্স্ট মাস এক্সটেনশন কখন হয়েছিল? ওডোভিসিয়ান এবং সিলুরিয়ানের সময়। সেই সময় ডেথ রেট 80% ছিল। কারণ কি কারণে হয়েছিল? ডিউ টু গ্লেসিয়েশন। কারণ এই সময় কি বলেছিলাম, এই সময় বলেছিলাম টেকটোনিক্যালি অ্যাক্টিভ ছিল প্লেট গুলো খুব, এবং অ্যাক্টিভ থাকার কারণে যে সমস্ত ল্যান্ড গুলো ছিল সেই ল্যান্ড গুলো সাউথ পোলের দিকে চলে গেছিল। কোথায়? সাউথ পোলের দিকে চলে গেছিল। আমরা জানি পান্নোসিয়া, রোডানিয়া, এগুলো পড়েছি না? পেনজিয়া, পেনজিয়া ওয়ান, পেনজিয়া টু, ঠিক আছে, সেগুলো কি হয়েছিল? কন্টিনেন্ট গুলো ভেঙেছিল, জোড়া লেগেছিল, ভেঙেছিল, জোড়া লেগেছিল। এমনটা নয় যে সেটা প্রথম যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আমরা পড়ি সেই কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতেই প্রথম ভেঙেছিল। এর আগেও কয়েকবার কিন্তু কয়েকবার ভেঙেছে এবং জোড়া লেগেছে, ঠিক আছে, প্লেটগুলির মুভমেন্টের কারণে। তাহলে এটা গ্লেসিয়েশন হয়েছিল, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট মাস এক্সটেনশন। সেকেন্ড কখন হয়েছিল না, সেকেন্ড মাস এক্সটেনশন হয়েছিল লেট ডিভোনিয়ানে। লেট ডিভোনিয়ান মানে বেশি গ্যাপ নয় কিন্তু, যদি দেখো, কারণ আমরা যদি ভাগটা দেখি কেমব্রিয়ান, ওডোভিশিয়ান, সিলুরিয়ান, সিলুরিয়ানের পরেই কিন্তু ডিভোনিয়ান আছে। মানে ডিভোনিয়ান যখন শেষ হবে, এই যে গাছগুলো যেগুলো ঠান্ডার কারণে মরলো সেগুলো তো চাপা পড়তে হবে। তার ফলে কি হয়েছিল, ডিভোনিয়ানের সময় সেই সমস্ত গাছগুলো মাস এক্সটেনশন হয়েছিল, আবার মাস এক্সটেনশন হয়। এবং কেন মাস এক্সটেনশন হয়? কারণ তোমার হচ্ছে গিয়ে সমুদ্রের বিভিন্ন আগ্নেয়গিরিগুলো প্রচুর পরিমাণে জেগে ওঠে। ঠিক আছে, জেগে ওঠার কারণে প্রচুর বায়ুমণ্ডলে
যে মানে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলকে তোমার পুরো ওই ডাস্টে ধুলোতে এগুলোতে প্রচুর পরিমাণে ঢেকে দেওয়ার ফলে সূর্যের যে ইনসুলেশন, সূর্যের যে আমরা জানি যে সৌর বিকিরণ, সেই সৌর বিকিরণকে আটকে দেয়, এবং আটকে দেওয়ার ফলে কি হয়, আটকে দেওয়ার ফলে আবার গ্লেসিয়েশন কিন্তু আবার শুরু হয়। তাহলে আমরা বলতে পারি গ্লেসিয়েশন শুরু নয়, এটাকে আমরা বলতে পারি 1 নাম্বার কজ হিসেবে বলতে পারি গ্লোবাল কুলিং, গ্লোবাল কুলিং, আর একটা হচ্ছে গিয়ে অসিয়ানিক ভলক্যানো। ঠিক আছে, এই দুটো কারণের জন্য লেট ডিভোনিয়ানের সময় হচ্ছে গিয়ে তোমার মাস এক্সটেনশন যেটা হয়েছিল, যেটাতে ডেথ রেট ছিল, ডেথ রেট মানে যে সমস্ত জীবগুলো সেই সময় ছিল, সেই সময় ডেথ রেটের পরিমাণ ছিল 70%, কিছুটা কম, আগেরটাতে ছিল 85%, এটাতে ছিল 70% হয়েছে। এটা সেকেন্ড মাস এক্সটেনশন। থার্ড কখন হয়েছিল? থার্ড মাস এক্সটেনশন হয়েছিল পার্মিয়ান এবং ট্রিয়াসিকের সময়। ঠিক আছে, যেটাতে তোমার হচ্ছে গিয়ে যেটাতে তোমার কি হয়েছিল, যেটাতে ডাইনোসর গুলো যেটাতে মারা গেছিল আর কি। ঠিক আছে, যেটাতে হচ্ছে কি ডাইনোসর গুলো মারা গেছিল। তার মানে আমরা বলতে পারি যে জুরাসিকের সময়, জুরাসিকের সময় যে যে ইম্প্যাক্টটা হয়েছিল, যেটা যে সময় ডাইনোসরের যুগ, সেই সময়ের লাস্টের দিকে যখন লার্জ মিটিওর ইম্প্যাক্ট হয়েছিল, সেই মিটিওর ইম্প্যাক্টের ফলে যখন ডাইনোসর গুলো মারা গেছিল, ঠিক আছে, মানে ক্রিটেসিয়াস যুগে টোটালি ডাইনোসর গুলো অবলুপ্তি হয়ে যায়, যেগুলো সার্ভাইভ করেছিল বিভিন্ন কারণে ক্রিটেসিয়াস যুগে টোটালি তারা ফিনিশড হয়ে যায়। জুরাসিক যুগের শেষে কি হয়েছিল, জুরাসিক যুগের শেষে তোমার যখন লার্জ মিটিওর ইম্প্যাক্ট হয়েছিল পৃথিবীতে, তখন সেই লার্জ মিটিওর ইম্প্যাক্টের ফলে কি হয়েছিল, প্রচুর পরিমাণে আমাদের ভলক্যানো, যে ভলক্যানো গুলো ছিল সেই ভলক্যানো গুলো আবার ইরাপ্ট হয়েছিল। ইরাপ্টের ফলে কি হয়েছিল, ইরাপ্টের ফলে আবার সেই তোমার ভলকানিক ডাস্টের গুঁড়োতে পৃথিবীর আকাশ ঢেকে গেছিল, বায়ুমণ্ডলে ইনসুলেশনের পরিমাণ বা যে টেম্পারেচার এভারেজ, সেই টেম্পারেচারের পরিমাণ আবার ফল করেছিল, এবং এটা দীর্ঘদিন ধরে চলেছিল। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় পার্মিয়ান এবং ট্রিয়াসিক ট্রিয়াসিক যুগের মাস এক্সটেনশন। তার আগেও কিছু কিছু কারণের জন্য এই মাস এক্সটেনশন হয়েছিল। তাহলে এটা লিখবে থার্ড মাস এক্সটেনশন। এটা কি কারণে হয়েছিল? এটা লিখবে ডিউ টু এটা লিখবে লার্জ মিটিওর ইম্প্যাক্ট। লার্জ মিটিওর ইম্প্যাক্টের কারণে কি হয়েছিল, মানে বললাম যে সেখানে বায়ুমণ্ডল ঢেকে গেছিল, ইনসুলেশনের পরিমাণ কমে গেছিল, ভলক্যানো যেগুলো ছিল সেগুলো আবার জেগে উঠেছিল। ডেথ রেটও এই সময়তেও ছিল প্রায় 70%। এই সময় কিন্তু ডাইনোসর কিন্তু মারা গেছিল। তারপরে লাস্ট হয়েছিল তোমার যেটাকে বলা হয় ফোর্থ, এটারই এক্সটেনশন, মানে এটার ইম্প্যাক্টটা অনেক আগে পর্যন্ত ছিল। এই যে এটার ইম্প্যাক্টটা ফোর্থ যে মাস এক্সটেনশনটা ছিল, সেটার ইম্প্যাক্ট ক্রিটেসিয়াস যুগ পর্যন্ত ছিল। ক্রিটাসিয়াস যুগ পর্যন্ত ছিল। ঠিক আছে, ইম্প্যাক্ট তার মানে থার্ড যে মাস এক্সটেনশনটা ছিল, সেটার ইম্প্যাক্ট থার্ড যে মাস এক্সটেনশনটা ছিল সেটার ইম্প্যাক্ট ক্রিটেসিয়াস পিরিয়ড অবধি ছিল, এবং ক্রিটেসিয়াস পিরিয়ড অবধি থাকার কারণে যে সমস্ত ডাইনোসর গুলো সার্ভাইভ করে গেছিল, কোনো কারণে কোনো ডাইনোসর সার্ভাইভ করে গেছিল, সেই ডাইনোসর গুলোও কিন্তু অবলুপ্তি হয়ে গেছিল বা মারা গেছিল। তাহলে ফোর্থ আমরা দেখতে পেলাম কি, এটাকে আমরা বলতে পারি লেট ক্রিটেসিয়াস। ব্যাস, এখনো পর্যন্ত আমাদের যে পৃথিবীতে এই চারটে কিন্তু মেজর মাস এক্সটেনশন কিন্তু হয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের মাস এক্সটেনশন থেকে কোশ্চেন কখনোই আসে না, আমি তাও বলে রাখলাম এগুলো। ঠিক আছে, এক্সট্রা কিছু নলেজ রেখে দাও, যদি কখনো কাজে লাগে